আচ্ছা, আজকে হচ্ছে আমরা রসায়ন এবং শক্তি নিয়ে পড়বো। ওটা হচ্ছে কেমিস্ট্রি এর চ্যাপ্টার 8। ওকে, একটা সেকেন্ড। আচ্ছা, তো এটা হচ্ছে কথা, অষ্টম অধ্যায় রসায়ন এবং শক্তি। এখন ব্যাপার হচ্ছে যে এই রসায়ন এবং শক্তি বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, প্রথম কথা, আমরা ফিজিক্সে আমরা কিন্তু এগুলো পড়ে আসছি। ফিজিক্স হচ্ছে এই যে কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে কাজ, ক্ষমতা এবং শক্তি ছিল চ্যাপ্টার ধরে। তো সে জায়গায় আমরা পড়ছিলাম যে হচ্ছে এই শক্তি, শক্তি ইজ ইকুয়াল টু আসলে কি হয়, শক্তি ইজ ইকুয়াল টু আসলে কাজ হয়। মানে যদি কারো ভিতরে শক্তি না থাকে তাহলে সে কি করতে পারে না, কোনো কাজ করতে পারে না। তার মানে শক্তি আসলে কোন কিসে লাগে, শক্তি আসলে কাজ করে। শক্তি কি করে, কাজ করে। এটা হচ্ছে আমরা জানি। এবং এই শক্তি সম্পর্কে আমরা আরো জানি, কি জানি, যে এই শক্তির শুধুমাত্র কি হইতে পারে, শক্তির শুধুমাত্র রূপান্তর হইতে পারে। হ্যাঁ, শক্তির শুধুমাত্র কি হইতে পারে, রূপান্তর হইতে পারে। মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে শক্তির শুধু রূপের পরিবর্তন হয়। আর হচ্ছে তার মানে আমরা নতুন করে শক্তি তৈরিও করতে পারি না, আবার শক্তি হচ্ছে ধ্বংসও করতে পারি না। এখানে যা হইতেছে সেটা হচ্ছে কি হচ্ছে, শুধুমাত্র শক্তির রূপান্তর হচ্ছে, আর কিছুই না। তো শক্তি নিয়ে হচ্ছে আমরা এই বেসিকটুকু জানি যে শক্তি হচ্ছে আসলে কাজ, কারণ শক্তি না থাকলে আমরা কাজ করতে পারি না। এবং এই যে পৃথিবীতে যত শক্তি আছে, এই শক্তি হচ্ছে আপনার শক্তি হচ্ছে তোমার পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই শক্তি সম্পূর্ণটা ছিল। এই পরে যা করছি আমরা শুধুমাত্র শক্তির রূপের পরিবর্তন করছি, আমরা শক্তি সৃষ্টিও করতে পারি নাই, শক্তি ধ্বংসও করতে পারি নাই। এখন কথা হচ্ছে, এই যে চ্যাপ্টারের নাম রসায়ন এবং শক্তি কেন, মানে রসায়নের সাথে শক্তির আসলে সম্পর্কটা কি। আমরা আসলে এখানে যেটা পড়বো এই চ্যাপ্টারে সেটা হচ্ছে, আমরা সবাই জানি রাসায়নিক, মানে রাসায়নিক একটা বিক্রিয়া হয়। আমরা জানি যে কি হয়, যে রাসায়নিক বিক্রিয়া হয়। এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে হচ্ছে রাসায়নিক শক্তি তৈরি হয়। কি তৈরি হয়, রাসায়নিক শক্তি তৈরি হয়। তো আমরা মূলত এই চ্যাপ্টারে হচ্ছে এই রসায়ন থেকে যে শক্তি পাওয়া যায়, যেটাকে আমরা রাসায়নিক শক্তি বলবো, সেটা সম্পর্কে একটু কি করব, কথাবার্তা বলবো। কারণ আমরা বুঝতে পারছি অধ্যায় আসলে আমরা কি পড়বো, রসায়ন এবং শক্তি। রসায়ন থেকে আমরা কি শক্তি পাই, রসায়ন থেকে হচ্ছে আমরা রাসায়নিক শক্তি পাই। তো এখন একটু আমরা আসি যে রাসায়নিক শক্তি বলতে আমরা আসলে কি বুঝি। আমি এখানে লিখে রাখছি, চ্যাপ্টারের নাম হচ্ছে রসায়ন এবং শক্তি। এই রাসায়নিক শক্তি বলতে আমরা আসলে কি বুঝি। আমরা সবাই জানি এই যে মৌলিক পদার্থ আছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে যৌগিক পদার্থের প্রধান এককের নাম হচ্ছে অণু। এবং এই যে মৌলিক পদার্থের প্রধান এককের নাম হচ্ছে কি, পরমাণু। তার মানে অণু এবং হচ্ছে পরমাণু। এই যে অণু এবং পরমাণু যে শক্তির সাহায্যে আবদ্ধ থাকে সেটাকে আমরা কি বলতেছি, রাসায়নিক শক্তি বলতেছি। তো আমরা এই যে চ্যাপ্টার 2 এ পড়ে আসছি না, চ্যাপ্টার 2 আমরা পড়ে আসছি যে হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে কি হয়, কঠিন বস্তুর ক্ষেত্রে হচ্ছে তোমার, কঠিন বস্তুর ক্ষেত্রে কি হবে, কঠিন বস্তুর ক্ষেত্রে হচ্ছে, একটা সেকেন্ড, সেটা একটু হ্যাং করতেছে মনে হইতেছে। আচ্ছা, ওকে, এখন ঠিক আছে নাকি, হ্যাঁ এখন ঠিক আছে, না এখনো তো ঠিক হইল না। আচ্ছা, মানে আমরা কি বলতেছিলাম যে কঠিন বস্তু যেটা আছে, হ্যাঁ কঠিন বস্তুর ক্ষেত্রে কি হবে, কঠিন বস্তুর ক্ষেত্রে হচ্ছে এই যে অণুগুলো আছে তারা সবচেয়ে কাছাকাছি থাকে, তরল বস্তুর ক্ষেত্রে আরেকটু দূরে দূরে থাকে, তারপরে বায়বীয় বস্তুর ক্ষেত্রে হচ্ছে আরো আরো বেশি বেশি দূরে দূরে থাকে। তো আমরা কিন্তু এই যে চ্যাপ্টার 2 এ পড়ে আসছিলাম সেটা হচ্ছে যে আহ দুই রকমের শক্তি ছিল, একটা ছিল গতিশক্তি, আর একটা ছিল কি, আর একটা ছিল হচ্ছে তোমার ওটার কি বলতেছিলাম আমরা, আন্তঃনবিক শক্তি, আন্তঃনবিক আকর্ষণ শক্তি। তো এখানে আমরা কি পড়তেছিলাম যে অণু এবং পরমাণুগুলো কি থাকে, অবশ্যই একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় থাকে। মানে এখানে একটা, এখানে একটা, এই যে অণুগুলো আছে এরা অবশ্যই একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় থাকে। এবং এদেরকে আমরা কি বলতেছি, এদেরকে হচ্ছে আমরা আহ মানে রাসায়নিক শক্তি বলতেছি। তার মানে রাসায়নিক শক্তি আসলে কি, রাসায়নিক শক্তি খুবই সহজ একটা ব্যাপার। অণু এবং পরমাণু যে শক্তির সাহায্যে আবদ্ধ থাকে সেটাকেই হচ্ছে আমরা কি বলতেছি, রাসায়নিক শক্তি বলতেছি। আশা করি আমরা এইটুকু বুঝছি যে রসায়ন শক্তিটা আসলে কোত্থেকে পাই। রসায়ন শক্তি পাই খুবই সিম্পল ভাবে, এই অণুগুলো বা পরমাণুগুলো একে অপরের সাথে একদম আবদ্ধ অবস্থায় থাকে, মানে আকর্ষণ করে, তাদের একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণটাকে আমরা রাসায়নিক শক্তি বলতেছি। এখন এই যে রাসায়নিক শক্তি বা দুই রকমের আছে, কয় রকমের আছে, দুই রকমের আছে। একটা হচ্ছে তোমার বন্ধন শক্তি এবং অন্যটা হচ্ছে কি, অন্যটা হচ্ছে আন্তঃনবিক শক্তি। তার মানে এই যে রাসায়নিক শক্তি এবার দুই রকমের হয়, একটা হচ্ছে বন্ধন শক্তি এবং অন্যটা হচ্ছে আন্তঃনবিক শক্তি।
এখন ব্যাপার হচ্ছে যে বন্ধন শক্তি আসলে কাকে বলে, মানে বন্ধন শক্তি জিনিসটা আসলে কি। আচ্ছা, ভালোই হ্যাং করতেছে আজকে, হুট করে হ্যাং। আচ্ছা, একটা সেকেন্ড। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে কি, যেন হয়েছে। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে এই যে বন্ধন শক্তি আসলে কাকে বলে। বন্ধন শক্তি বলতে আমরা আসলে কি বুঝি, আমরা তো একটু আগেই বললাম যে রাসায়নিক শক্তি দুই রকমের, বন্ধন শক্তি এবং হচ্ছে আন্তঃআণবিক শক্তি। দেখো, এই যে বন্ধন শক্তি আসলে কি, যেমন ধরো আমরা কিন্তু একটা যৌগ সবাই চিনি, আমরা কিন্তু যৌগ সবাই চিনি, যেমন ধরো NaCl। হ্যাঁ, NaCl হচ্ছে কি, NaCl হচ্ছে একটা যৌগ। এখানে যৌগ কেন বলতেছি, কারণ এখানে দুইটা মৌল আছে। একে যৌগ বলা হচ্ছে কারণ এখানে কয়টা মৌল আছে, এখানে হচ্ছে তোমার দুইটা মৌল আছে। কি কি? একটা হচ্ছে এই যে সোডিয়াম মৌল এবং আরেকটা হচ্ছে তোমার ক্লোরিন মৌল, দুইটা মৌলিক পদার্থ আছে। এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, এই সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু পাশাপাশি একত্রে আছে, তো অবশ্যই তাদের ভিতরে একটা বন্ধন শক্তি আছে। অবশ্যই তাদের ভিতরে একটা কি আছে, এখানে একটা বন্ধন আছে, একটা বন্ড আছে, মানে তাদের ভিতরে একটা আকর্ষণ আছে। তার মানে এই যে সোডিয়াম পরমাণু, এই যে সোডিয়াম হচ্ছে একটা পরমাণু এবং ক্লোরিন হচ্ছে আরেকটা পরমাণু। এই যে কোনো একটা যৌগের ভিন্ন ভিন্ন পরমাণুগুলো, এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা যৌগ, এই যৌগের এই যে ভিন্ন ভিন্ন দুইটা পরমাণু আছে, এই পরমাণুগুলো যে বন্ধনের সাহায্যে, মানে যে শক্তির সাহায্যে একে অপরের সাথে আবদ্ধ থাকে, মানে এই সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু যে শক্তির সাহায্যে একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় আছে, তাকে আমরা কি বলতেছি, তাকে হচ্ছে আমরা বন্ধন শক্তি বলতেছি। তার মানে আমরা বন্ধন শক্তি কি সেটা আমরা জানলাম। এরপরে 2 নম্বর শক্তি হচ্ছে কি, আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি আসলে কি, যেমন ধরো আমি আসলে পানির কথা বলতেছি বা জলের কথা বলতেছি, যাই বলো। যেমন এখানে কি আছে, H2O আছে বা জল আছে। এখন জল কি শুধুমাত্র এখানে একটাই থাকে, যেমন ধর আমি তোমার যদি বলি যে হচ্ছে 1 গ্লাস জল আছে, আমি কি বললাম, 1 গ্লাস জল আছে। এখন এই 1 গ্লাস জলে কি শুধুমাত্র একটা অণু আছে, H2 এর কি শুধুমাত্র একটা অণু আছে? অবশ্যই না। আমি যদি মনে করি এটা হচ্ছে H2 এর একটা অণু, এরকম অসংখ্য অণু, এরকম অসংখ্য অণু কি আছে, এরকম অসংখ্য H2 এর অণু হচ্ছে এই 1 গ্লাস জলের ভিতরে আছে। তো এই যে প্রত্যেকটা অণু, এই যে প্রত্যেকটা অণু, এই যে প্রত্যেকটা অণু, এই যে H2 এর প্রত্যেকটা অণু যে হচ্ছে একে অপরের সাথে কি আবদ্ধ অবস্থায় আছে না? অবশ্যই একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় আছে। অবশ্যই এই এই একটা H2O অণুর সাথে পাশাপাশি অন্য যে H2O অণুগুলো আছে, প্রত্যেকের একটা কি আছে, প্রত্যেকের হচ্ছে একটা আহ আবদ্ধ অবস্থায় আছে, একটা শক্তির সাহায্যে তার আবদ্ধ অবস্থায় আছে। এবং এই শক্তিকে আমরা কি বলতেছি, আন্তঃআণবিক শক্তি বলতেছি। তার মানে যদি আমি আরেকটু ভাঙাই বলতে চাই, যেমন এখানে যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, অক্সিজেন হচ্ছে আরেকটা পরমাণু। এই হাইড্রোজেন এবং অক্সিজেনের ভিতরে যে বন্ধন, সেই বন্ধন মানে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের ভিতরে যে শক্তি, যে শক্তির সাথে তার আবদ্ধ অবস্থায় আছে, তাকে বলা হবে কি শক্তি, বন্ধন শক্তি। কিন্তু এই একাধিক H2O যে শক্তির সাহায্যে একত্রে আবদ্ধ অবস্থায় আছে, সেই শক্তিকে কি বলা হবে, আন্তঃআণবিক শক্তি। আশা করি আমি বুঝাইতে পারছি। এটাই ছিল। যদি এরকমও যদি না বোঝা যায় তো আমি আরেকবার এটা কি বলবো, আচ্ছা আমি আরেকবার বলতেছি। এখানে আসলে কি হইতেছে আমি আবার রিপিট করতেছি, খুবই সিম্পল একটা কথা। এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, বন্ধন শক্তি কি। যেমন আমি হচ্ছে H2 এর কথাই বলতেছি, এখানে হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, অক্সিজেন হচ্ছে আরেকটা পরমাণু। এখন হাইড্রোজেন এবং অক্সিজেন যে, মানে যে শক্তির সাহায্যে আবদ্ধ আছে, এই হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু যে শক্তির সাহায্যে আবদ্ধ অবস্থায় আছে, তাকে বলা হবে কি শক্তি, বন্ধন শক্তি। এখন H2O বলতে শুধুমাত্র কিন্তু এখন H2O নাই, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ H2O আছে, হাজার হাজার কি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ H2 এর অণু আছে, এরকম আরো আছে, মানে আরো অনেকগুলো, এরকম আরো অনেকগুলো H2O আছে। তো এই যে প্রত্যেকটা H2O বা প্রত্যেকটা পানির অণু একে অপরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত অবস্থায় থাকে, সেই শক্তিকে কি বলা হয়, আন্তঃআণবিক শক্তি বলা হয়। তার মানে আমরা কিন্তু রাসায়নিক শক্তি সম্পর্কে মোটামুটি একটা ভালোই ধারণা পাইছি যে রাসায়নিক শক্তি বলতে আসলে কাকে বলি আমরা। রাসায়নিক শক্তি দুই রকমের ছিল, বন্ধন শক্তি এবং হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আচ্ছা ঠিক আছে, এখন দেখি এখানে কি বলছে, এগুলো নিয়ে আমরা
খুব বেশি কথাবার্তা বলবো না। তো এখানে এই চ্যাপ্টারে আমরা কি শিখবো যদি সেটা একটু পড়ি। যেমন প্রথমে এখানে কি বলতেছে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার সাথে শক্তি উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। আমি তো একটু আগেই বললাম, এই যে রাসায়নিক বিক্রিয়ার সময় কি হয়, রাসায়নিক বিক্রিয়ার সময় এই যে একটু আগে আমরা পড়ে আসলাম না, রাসায়নিক শক্তি, বন্ধন শক্তি, তারপর আন্তঃআণবিক শক্তি, এগুলো ভাঙে, এগুলো ভেঙে কি তৈরি হবে, নতুন করে শক্তি তৈরি হবে। এরপরে 2 নম্বরে বলতেছে শক্তি উৎপাদনে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব অনুধাবন করতে পারবে। এখন কথা হচ্ছে জ্বালানি কাকে বলে। হ্যাঁ, জ্বালানি কথার অর্থ আসলে কি। আমরা সবাই হচ্ছে গ্যাসের সিলিন্ডার আমরা দেখছি, আমাদের সবার বাসায় কি আছে, গ্যাসের সিলিন্ডার আছে। এখন এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে কি থাকে, এই গ্যাসের সিলিন্ডার মূলত হচ্ছে মিথেন গ্যাস থাকে। কি গ্যাস থাকে, CH4 বা হচ্ছে মিথেন গ্যাস থাকে। এখন এই CH4 কে আমরা কি করি, আসলে এই CH4 কে হচ্ছে আমরা পোড়াই বা জ্বালাই, যাই বলো না কেন, এই CH4 কে হচ্ছে আমরা কি করি, জ্বালাই। জ্বালাই হচ্ছে আমরা কি পাই, জ্বালাই হচ্ছে আমরা রান্না করতে পারি, মানে সেটা তাপ শক্তি পাই। তার মানে যে সমস্ত জিনিসকে জ্বালানোর পরে কি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়, জ্বালানি বলা হয়। তাদেরকে কি বলা হয়, জ্বালানি বলা হয়। এখন ধরো আমি হচ্ছে কি করব, এই যে মিথেন গ্যাস আছে, এই মিথেন গ্যাসকে জ্বালাবো, পোড়াবো, পোড়াই কি করবো, শক্তি তৈরি করতে পারবো। এখন এই যে CH4 মিথেন গ্যাস আছে, যদি এর ভিতরে ভেজাল থাকে, CH4 মিথেন গ্যাসের ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে কি হবে, যখন আমি সেটা পোড়াবো তখন সে কি করবে, সে হচ্ছে বাতাসে অনেক বেশি নেগেটিভ যে নেগেটিভ বা যেটা হচ্ছে ক্ষতিকর যে হচ্ছে যৌগ আছে বা ক্ষতিকর যে পদার্থ আছে, সেটা সে হচ্ছে কি করবে, ত্যাগ করবে বা হচ্ছে সেখান থেকে উৎপন্ন হবে। সেজন্য জ্বালানি বিশুদ্ধ করা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, গেল এটা। এরপরে 3 নম্বর পয়েন্টে কি বলতেছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে রাসায়নিক বিক্রিয়া সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে অনুসন্ধানের পরিকল্পনা বাস্তবায়ন এবং এর কার্যকারিতা মূল্যায়ন করতে পারবো। এটা হচ্ছে জাস্ট এমনি একটু রিডিং করলেই হবে। এরপরে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটনে ও শক্তি উৎপাদনে স্বতঃস্ফূর্তভাবে এবং আত্মবিশ্বাসে দায়িত্বশীল আছে, এটাও জাস্ট রিডিং করলেই হবে, এটা অত বেশি কঠিন কিছু না। এরপর হচ্ছে জারণ বিজারণ যে বিক্রিয়া আছে, হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়া কি আমরা জানি, জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রনের স্থানান্তর ঘটে, মানে ইলেকট্রনের গ্রহণ হয় এবং হচ্ছে ত্যাগ হয়। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া আসলে কি, জারণ বিজারণ বিক্রিয়া আসলে সেটাই যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং হচ্ছে ত্যাগ ঘটে। আচ্ছা, ঠিক আছে, গেল এটা। আমরা একটু আগে এটা দেখবো, একটু পরে আমরা এটা দেখবো। এরপরের পয়েন্টে কি বলতেছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। তো দেখো এখানে একটা কথা মনে রাখতে হবে, যে রাসায়নিক বিক্রিয়া যদি ঘটাই আমরা, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া ঘটাইলে আমরা কি পাবো, আমরা একটু আগেই দেখে আসলাম যে রাসায়নিক বিক্রিয়া ঘটালে হচ্ছে আমরা কি শক্তি পাই, আমরা হচ্ছে রাসায়নিক শক্তি পাই। কি শক্তি পাই, আমরা হচ্ছে রাসায়নিক শক্তি পাবো। এটা হচ্ছে প্রথম কথা, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি পাবো। এখন আবার হচ্ছে আমাকে কি করতে বলতেছে, বিদ্যুৎ উৎপাদন করতে বলতেছে। আমরা সবাই জানি বিদ্যুৎ উৎপাদন মানে হচ্ছে কি, বিদ্যুৎ। এই বিদ্যুৎ হচ্ছে অন টাইপ অফ কি, বিদ্যুৎ হচ্ছে অন টাইপ অফ শক্তি। বিদ্যুৎ শক্তি বলি না আমরা, যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ শক্তি, এটা। ওকে। তো প্রথম কথা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা রাসায়নিক শক্তি পাবো, এবং বিদ্যুৎ উৎপাদন করতে হবে মানে হচ্ছে বিদ্যুৎ শক্তির দরকার হবে। তার মানে এখানে যেটা করতে বলতো সেটা হচ্ছে যে এই যে রাসায়নিক শক্তি আছে, এই রাসায়নিক শক্তি কি করতে হবে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে হবে। আমি আবারও বলতেছি, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে হবে। এবং আমরা এটাও জানি যে আমরা অবশ্যই কি করতে পারি, আমরা অবশ্যই শক্তির রূপান্তর করতে পারি। আমরা অবশ্যই কি করতে পারি, শক্তির রূপান্তর ঘটাতে পারি। হ্যাঁ, শক্তি তৈরি করতে পারি না, ঠিক আছে, রূপান্তর তো ঘটাইতে পারবো অবশ্যই। তো এখানে আমাকে সেটাই করতে হবে, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে হবে। আচ্ছা, ঠিক আছে, গেল এটা। এরপরে বলতেছে বিদ্যুৎ ব্যবহার করে বিক্রিয়া সংগঠন করতে পারবো। এটা আরো একটা, মানে এর আগে আমি কি বললাম, এর আগে হচ্ছে আমি রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছিলাম, কিন্তু এখন আমাকে কি করতে বলছে, দেখো এখন আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করে। এখানে কি বলছে, বিদ্যুৎ ব্যবহার করে। বিদ্যুৎ ব্যবহার করে মানে আসলে কি, বিদ্যুৎ ব্যবহার করে বলতে এখানে কারে বোঝানো হইতেছে, বিদ্যুৎ শক্তিকে বোঝানো হইতেছে। বিদ্যুৎ ব্যবহার করে মানে এখানে কাকে বোঝানো হচ্ছে, এখানে হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তিকে বোঝানো হচ্ছে। তার মানে এই যে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে, কাকে ব্যবহার করে, এই বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে কি ঘটাইতে হবে, বিক্রিয়া সংগঠন করতে হবে। আর বিক্রিয়া সংগঠন করা মানে কি, রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়া বলতে আমরা কোন বিক্রিয়াকে বুঝবো, অবশ্যই রাসায়নিক বিক্রিয়াকে বুঝবো।
আর রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে তোমার রাসায়নিক শক্তি। তার মানে এখানে কি করতে বলছে, এখানে আসলে কিছুই করতে বলে নাই, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি তৈরি করতে বলছে। অর্থাৎ আমরা এইটা বুঝতে পারলাম যে রাসায়নিক শক্তি ব্যবহার করে কি করা যায়, বিদ্যুৎ তৈরি করা যায়। একইভাবে বিদ্যুৎ শক্তি থেকে কি করা যায়, রাসায়নিক শক্তি তৈরি করা যায়। এটা হচ্ছে কথা। তার মানে দুইটি আমরা শিখবো একটু পরেই। এর পরের পয়েন্টে কি বলতেছে, এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থ এবং এর বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে মতামত দিতে পারবো। এখন কথা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ মানে আসলে কি, তড়িৎ বিশ্লেষণ মানে আসলে কিছুই না। এখানে যেটা হবে, আমি যদি সংক্ষেপে বলতে চাই, এখানে একটা কি থাকবে, এখানে একটা এক ধরনের তরল থাকবে, এক ধরনের কি থাকবে, তরল বা লিকুইড থাকবে। যে তরল বা লিকুইডের ভিতর দিয়ে কি স্থানান্তরিত হবে, কারেন্ট প্রবাহিত হবে। আমি আবারও বলতেছি, তড়িৎ বিশ্লেষণ আসলে কিছুই না। এখানে কি হয়, এখানে হচ্ছে এক ধরনের তরলের ভিতর দিয়ে কি হবে, কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট মানে কি, বিদ্যুৎ। কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে কি হবে, কোন একটা তরলের ভিতর দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন এখানে আরো একটা কথা আমি বলে রাখি, যে কারেন্ট প্রবাহিত হওয়া মানে আসলে কি, কারেন্ট প্রবাহিত তখনই হয়, কারেন্ট প্রবাহিত মানে হচ্ছে যে কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আর কি। তো কারেন্ট প্রবাহিত তখনই হয় যখন আসলে কি হয়, যখন আসলে ইলেকট্রন প্রবাহিত হয়, যখন আসলে কি হয়, ইলেকট্রন প্রবাহিত হয়। তার মানে এখানে আমি এভাবে বলতে পারি, তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা তরলের ভিতর দিয়ে কি পাস করানো, ইলেকট্রন পাস করানো। ইলেকট্রন পাস করা যে কথা, কারেন্ট পাস করা হচ্ছে একই কথা। পাস মানে আমরা আসলে কি বুঝি, পাস মানে বুঝি যেমন ধর আমাদের সবার বাসায় কি আছে, কারেন্ট আছে। তো আমরা দেখবা যে হচ্ছে কারেন্টের কি করি, তার আছে না, তার ওই তারের মাধ্যমে সংযোগ করি। তো কারেন্ট হচ্ছে কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিসের মাধ্যমে, তারের মাধ্যমে। গেল এটা। এরপরে আমরা কি শিখবো, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্যালভানিক কোষের তড়িৎদ্বার গঠন। আচ্ছা, তড়িৎদ্বার বা গ্যালভানিক কোষ কাকে বলে, সোজা একটা কথা আমি তোমাকে জাস্ট এটুকু বলি, গ্যালভানিক কোষ মানে আসলে কি, পরে তো আমরা ডিটেলসে পড়বো। গ্যালভানিক কোষ আসলে কিছুই না, এটা হচ্ছে একটা সিস্টেম, মানে এটা হচ্ছে একটা জিনিস যেখানে কি হবে, গ্যালভানিক কোষে কি হবে, গ্যালভানিক কোষে হচ্ছে তোমার এই যে তোমার রাসায়নিক শক্তি, হ্যাঁ, এই যে রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমি আবারও বলতেছি, গ্যালভানিক কোষে কি হবে, গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। মানে রাসায়নিক শক্তি আমি কিসে কনভার্ট করব, বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করব। এটাকে কি বলা হয়, গ্যালভানিক কোষ বলা হয়। এরপর আরেকটা কোষের নাম বলতে, সেটা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য কোষ। একটু আগে আমরা যেটা পড়ে আসলাম সেটার হচ্ছে ঠিক উল্টা এটা। আগেরটাতে আমরা কি পড়ছি, এখানে কি হবে, রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হবে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষের ঠিক তার উল্টোটা হবে, মানে হচ্ছে তড়িৎ শক্তি বা হচ্ছে বিদ্যুৎ শক্তি কিসে রূপান্তরিত হবে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তো এখানে আসলে কথা একটাই, যদি আবার একটু বলি সেটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার রাসায়নিক শক্তি, কি বলতেছি, একটা হচ্ছে তোমার রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হবে, এই রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তিতে। কি বললাম, রাসায়নিক শক্তি যখন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন সেটাকে কি বলা হয়, গ্যালভানিক কোষ বলা হয়। কি বলা হয়, গ্যালভানিক কোষ। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর যদি এর উল্টোটা হয়, উল্টোটা মানে আসলে কি, উল্টোটা মানে হচ্ছে এই বিদ্যুৎ শক্তি, কি বললাম, এই বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তি যদি কিসে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ। গেল এটা, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে বলতেছে তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ মানে কি, তড়িৎ রাসায়নিক কোষ আসলে কিছুই না। তড়িৎ রাসায়নিক কোষ বলতে আমরা কাকে কাকে বুঝবো, এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং হচ্ছে গ্যালভানিক কোষকেই বুঝবো। তার মানে তড়িৎ রাসায়নিক কোষ আসলে কিছুই না, এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের সমষ্টি। ওকে। এরপরে কি বলতেছে, তুলনামূলক বিশ্লেষণ করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে মতামত দিতে পারবো। আচ্ছা, আমরা সবাই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনছি, আমাদের ওই যে বাংলাদেশে এটা একটা আছে, সেটাকে কি বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয়। এখন বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়, আসলে মেইনলি বিদ্যুৎ কেন্দ্রে আসলে হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। কি করা হয়, বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে তোমার বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন যে বিদ্যুৎ কেন্দ্রে, যে বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কি বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয়।
আমার কথা কি বুঝতে পারলা? এখানে কি হবে, এখানে যে তোমার পারমাণবিক শক্তি আছে সেই শক্তিকে ব্যবহার করে কি তৈরি করা হবে, বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ তৈরি করা হবে। এরপরে পয়েন্টে কি বলতেছে, তাপহারী বিক্রিয়া এবং হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এটা এখন এখন জানার কথা, এত এই সময় এসে এটা আমার অবশ্যই জানার কথা যে তাপহারী বিক্রিয়া কাকে বলে এবং হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। তাপহারী বিক্রিয়া কোনটা, যে বিক্রিয়ায় তাপের হ্রাস ঘটে বা যে বিক্রিয়ায় তাপটা কি হয়, শোষিত হয়, তাপ হচ্ছে কি হয়, শোষিত হয়, তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় কি হবে, তাপটা উৎপন্ন হবে, তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এরপরে বলতেছে রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিক। অবশ্যই রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিক আছে, আমরা সবাই জানি না যে রাসায়নিক দ্রব্য যেগুলো সেগুলো কি করা যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, তো অবশ্যই রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিক আছে, গেল এটা। এরপরে বিশুদ্ধ জ্বালানি ব্যবহার, আমরা একটু আগেই পড়ে আসছি জ্বালানি কাকে বলে। যেমন কাঠ কিন্তু একটা জ্বালানি, যদি সহজ এক্সাম্পল দিতে চাই, আমরা যে রান্না করি না, কাঠ তারপরে পাতা যাই হোক না কেন, এদের কিন্তু আমরা কি বলতে পারি, এদেরকে হচ্ছে কিন্তু আমরা জ্বালানি বলতে পারি। কেন জ্বালানি বলতে পারি, কারণ এদেরকে যখন আমরা জ্বালাই তখন হচ্ছে আমরা কি পাচ্ছি, একটা তাপ শক্তি পাচ্ছি। তো এখন যদি হচ্ছে জ্বালানির ভিতরে ভেজাল থাকে, মানে সে যদি বিশুদ্ধ না হয়, তখন তাকে জ্বালালে কি তৈরি হবে, অনেক বেশি ক্ষতিকর গ্যাস বা ক্ষতিকর জিনিসপত্র তৈরি হবে, যা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হবে। সেজন্য আমরা যখন কোনো জ্বালানি পোড়াবো, তখন সে জ্বালানিকে অবশ্যই কি করে নিতে হবে, তখন সে জ্বালানিকে অবশ্যই তোমার বিশুদ্ধ করে নিতে হবে। এরপর হচ্ছে কি, দ্রবণ ও রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন, এটা তোমার জাস্ট এমনি জাস্ট এটা তো আশা করি আমরা হচ্ছে এখানে কি কি পড়বো সেটা সম্পর্কে একটা ধারণা আমরা পাইছি। এখানে আমরা কি কি পড়বো সেটা সম্পর্কে ধারণা একটা পাইছি, পাওয়ার কথা। তো এখানে মেইনলি কি কি ছিল, এখানে মেইনলি তোমার কি কি ছিল, এখানে মেইনলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে তোমার শক্তি। সেটা তোমার কি ছিল, সেটা তোমার হচ্ছে শক্তি ছিল। এই শক্তিকে আমি কি করব, এই রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করব এবং একইভাবে এই বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করব, এবং যার মাধ্যমে শক্তি রূপান্তর হয় তাদেরকে কি বলা হয়, তাদেরকে হচ্ছে তোমার কোষ বলা হয়। তাদেরকে কি বলা হয়, কোষ বলা হয়। এই কোষ আবার কয় রকমের আছে, দুই রকমের আছে। একটা হচ্ছে তোমার গ্যালভানিক এবং অন্যটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষে কি হবে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, আর তড়িৎ রাসায়নিক কোষে কি হবে, উল্টোটা হবে, মানে হচ্ছে এই বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। এবং আমি এখানে আরো একটা কিছু কি বললাম, যে কারেন্ট প্রবাহিত হওয়া, মানে আসলে কিসের প্রবাহিত হওয়া, ইলেকট্রন প্রবাহিত হওয়া। আশা করি আমরা এইটুকু জিনিস বুঝতে পারছি, যে আমরা একটা ধারণা পাইছি অ্যাটলিস্ট, যে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কি কি নিয়ে পড়াশোনা করব, বা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে কতটুকু পড়বো বা কি কি পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, গেল এটা। তো এখন আমরা একটু যদি শুরু করতে চাই, প্রথমেই হচ্ছে রাসায়নিক শক্তি, যেটা আমি পড়ে আসছিলাম যে রাসায়নিক শক্তি কি, আসলে রাসায়নিক শক্তির উৎস কি, এটা আমরা জানি মেনলি যে রাসায়নিক শক্তি কি আছে, আমরা জানি যে পদার্থের ভিতরে কি থাকে, অণু থাকে এবং হচ্ছে পরমাণু থাকে। একটি বস্তুতে এই অণু এবং পরমাণুগুলো কি থাকবে, পরস্পরের সাথে যে শক্তির সাহায্যে, এই যে দেখো, যে শক্তির সাহায্যে পরস্পরের সাথে আবদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে হচ্ছে তোমার রাসায়নিক শক্তি বলা হয়। আচ্ছা, তার মানে আমি জানলাম রাসায়নিক শক্তি কি। খুবই সহজ কথা, কোন একটা বস্তুর ভিতরের অণু এবং পরমাণুগুলা যে শক্তির সাহায্যে একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় থাকে, তাদেরকেই রাসায়নিক শক্তি বলে। এখন আমি একটাকে বললাম না যে রাসায়নিক শক্তি তোমার কয় রকমের ছিল, রাসায়নিক শক্তি তোমার দুই রকমের ছিল। কয় রকমের ছিল, দুই রকমের ছিল। একটা হচ্ছে তোমার বন্ধন শক্তি এবং অন্যটা হচ্ছে তোমার আন্তঃআণবিক শক্তি। কি কি বললাম, বন্ধন শক্তি এবং হচ্ছে আন্তঃআণবিক শক্তি। যেমন কোন একটা যৌগের কথা যদি আমি বলতে চাই, কোন একটা যৌগের ভিতরে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু, যেমন এই যে আমি NaCl এর উদাহরণ দিলাম, NaCl, এখানে Na হচ্ছে একটা পরমাণু, Cl হচ্ছে একটা পরমাণু। তো এই যে পরমাণুর সাথে, মানে সোডিয়াম পরমাণুর সাথে ক্লোরিন পরমাণুর যে শক্তির মাধ্যমে হচ্ছে কি আছে, আবদ্ধ অবস্থায় আছে, তাকেই বলা হবে হচ্ছে কি শক্তি, বন্ধন শক্তি। এটা কি আমি বন্ধন শক্তি বলছিলাম তখন। এরপর অন্যটা কি ছিল, অন্যটা ছিল হচ্ছে তোমার আন্তঃআণবিক শক্তি। ওকে, এখানে বলতেছে সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়, আন্তঃআণবিক শক্তি। যেমন ধরো পানি, এই যে পানির অনেকগুলো অণু আছে, ধরো যে
এটা হচ্ছে একটা পানির অণু, এটা 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 একটা পানির অণু। এই প্রত্যেকটা পানির অণু কি আছে, একে অপরের সাথে বন্ধনে আছে। কিভাবে আছে? একে অপরের সাথে একটা আকর্ষণ শক্তির সাহায্যে একত্রে আছে। আর এই যে শক্তির সাহায্যে এই পানির অণুগুলো যে শক্তির সাহায্যে একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় আছে, সেই শক্তিকে তোমার কি বলা হয়? সেই শক্তিকে তোমার হচ্ছে আন্তঃআণবিক শক্তি বলা হয়। এটাই আসলে তোমার আন্তঃআণবিক শক্তি। ওকে, ঠিক আছে, গেল তোমার এটা আমি মোটামুটি বুঝতে পারছি। এখন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর। আমি একটু আগেই বলছি যে আমরা শুধুমাত্র কি করতে পারি? শক্তির রূপান্তর করতে পারি, মানে হচ্ছে কি রূপের পরিবর্তন করতে পারি। যেমন যদি আমি তোমার একটা এক্সাম্পল দিতে চাই, যেমন ধরো যে হচ্ছে এই যে আলো জ্বলতেছে, ধরো যে তোমার রুমে কি করতেছে, লাইট জ্বলতেছে, এখানে কি হইতেছে, লাইট যে জ্বলতেছে এখানে তোমার বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করেই তো লাইটটা জ্বলতেছে। অবশ্যই বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করেই লাইটটা জ্বলতেছে। তো এখানে কি হচ্ছে, ওইখানে হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে কিন্তু তোমার শুধুমাত্র কি হইতেছে, শক্তির রূপান্তর হচ্ছে। এখন শক্তি তো অনেক রকমের হইতে পারে, যেমন ধরো তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, এতে কি হতে পারে, রূপান্তরিত হতে পারে। আশা করি আমরা এটা জানি বা বুঝতে পারছি। এখন এরপরে কি বলতেছে, শক্তি পরিমাপের একক। কি বলতেছে, শক্তি পরিমাপের একক। আমরা জানি যে যাদের হচ্ছে পরিমাপ করা যায় তাদেরকে কি বলা হয়, রাশি বলা হয়। তো এই শক্তি কিন্তু একটা রাশি, শক্তি হচ্ছে কি একটা রাশি। তার মানে অবশ্যই শক্তিকে কি করা যাবে, পরিমাপ করা যাবে। আর যাকে পরিমাপ করা যায় তাকেই কি বলা হয়, তারই একটা কি থাকে, একক থাকে। যেমন আমি যদি তোমার বলি কেজি, এই কেজি হচ্ছে কিসের একক, কেজি হচ্ছে ভরের একক। যেমন আমার ভর হচ্ছে 50 কেজি, আরেকজনের ভর হচ্ছে 20 কেজি, 30 কেজি। তো এই কেজি কিন্তু হচ্ছে কিসের একক, ভরের একক। একইভাবে শক্তির এসআই একক বা আন্তর্জাতিক একক হচ্ছে কি, জুল। শক্তির এসআই একক হচ্ছে কি, জুল বলা হয়। এই যে এটাকে কি বলা হয়, জুল বলা হয়। এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক একক। কি বললাম, এসআই একক বা হচ্ছে ইন্টারন্যাশনাল একক বা আন্তর্জাতিক একক। কিন্তু শক্তির হচ্ছে আরো একটা একক আছে, তাকে কি বলা হয়, তাকে হচ্ছে তোমার ক্যালোরি বলা হয়। তার মানে শক্তির একক কয় রকমের আছে, শক্তির একক দুই রকমের আছে, জুল এবং হচ্ছে ক্যালোরি। যেমন আমি যদি তোমার বলি ভরের একক, যেমন ঘরের একক আমরা কি পড়ি, আমরা গ্রাম পড়ি, তারপরে কেজি পড়ি, তারপর হচ্ছে তোমার মিলিগ্রাম পড়ি। তো ভরের কিন্তু অনেকগুলো একক আছে। একইভাবে সব রাশিরই, আমি কি বলতেছি, সব রাশিরই কি থাকে, একের চেয়ে বেশি একক থাকে। একইভাবে এই যে শক্তি যে রাশিটা আছে, শক্তি রাশি কয়টা এককের কথা আমি বললাম, দুইটা এককের কথা আমি বললাম। একটা হচ্ছে তোমার ক্যালোরি এবং অন্যটা হচ্ছে তোমার জুল। এখন অবশ্যই এই দুইটার ভিতরে কি আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা আসলে কি, 1 ক্যালোরি সমান সমান কি হয়, 4.18 জুলও বলে অনেকে, আবার 4.2 জুলও বলা হয়, একই কথা। 4.18 জুল বা হচ্ছে 4.2 জুল। তার মানে জুল এবং ক্যালোরির ভিতরে সম্পর্কটা আসলে কি, 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 জুল। এটাই হচ্ছে কথাবার্তা। তো আশা করি আমি এইটুকু যা বললাম এখানে কোনো সমস্যা থাকার কথা না। এরপরে গেল কি, এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। মানে আমরা তো সবাই জানি যে তাপের উপর ভিত্তি করে এই রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে তোমার কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এবং অন্যটা তোমার কি বিক্রিয়া, অন্যটা হচ্ছে তোমার তাপ হারি বিক্রিয়া। কি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। এখন তাপোৎপাদক বিক্রিয়া কাকে বলে, তাপোৎপাদক বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। এটা আমরা জানি কিনা বলো, এটা অবশ্যই আমরা জানি। তাপোৎপাদক বিক্রিয়া হচ্ছে কি, তাপোৎপাদক বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়াতে কি হবে, তাপ উৎপন্ন হবে, তাপ হচ্ছে সৃষ্টি হবে। ঠিক আছে। আর তাপহারী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়া মানে যে বিক্রিয়া তাপটা হারায় আর কি। একটা যৌগ যে বিক্রিয়া কি হয়, তাপটা হারায়। তাপ হারায় মানে কি, তাপ হচ্ছে শোষণ হয়। তাপের আসলে কি হয়, এখানে শোষণ ঘটে। তার মানে এটা আমরা বুঝলাম যে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কত রকমের আছে, দুই রকমের আছে, তাপ উৎপাদী বিক্রিয়া এবং হচ্ছে তোমার তাপহারী বিক্রিয়া। এই যেখানে তাই লিখছে, তাপ উৎপাদী বিক্রিয়া এবং হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন এই ডেল এইচ কাকে বলে এটা আমাকে একটু বুঝতে হবে। ডেল এইচ, এই যে ছোট্ট করে এই ত্রিভুজের মতো চিহ্ন আছে, এই চিহ্নকে কি বলা হয়, এই চিহ্নকে হচ্ছে তোমার ডেল বলা হয়। ডেল মানে আসলে কি, ডেল মানে আসলে পরিবর্তন। ডেল মানে আসলে কি, পরিবর্তন। তার মানে ডেল এইচ বলতে আমি আসলে কি বুঝবো, ডেল এইচ বলতে আমি বুঝবো আসলে তাপের পরিবর্তন।
ডেল এইচ বলতে আমি আসলে কি বুঝবো? ডেল এইচ বলতে আমি আসলে বুঝবো হচ্ছে তোমার তাপের পরিবর্তন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই যে তাপের পরিবর্তন বলতে আসলে আমরা কি বুঝতেছি, এক্সাম্পল দিলে আশা করি আমরা বুঝবো। যেমন ধরো এখানে এই যে মিথেন গ্যাস আছে, হ্যাঁ, এই যে তোমার মিথেন যেটা আছে, মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হবে? এখানে তোমার হচ্ছে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তোমার ধরো যে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং হচ্ছে পানি তৈরি হবে। কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং হচ্ছে পানি তৈরি হবে। এখন ধরো ভালো করে খেয়াল করবো আমি কি বলতেছি, এখন ভালো করে খেয়াল করতে গেলে কিন্তু কিছুই বোঝা যাবে না আমি কি বলতেছি, ঠিক আছে? এখন ধরো এখানে কি হবে, প্রথমে আমার একটা কথা কও। এখানে এই যে CH4 আছে না, এই যে CH4 আছে, এই CH4 এর ভিতরে কে কে বন্ধনে আছে দেখো, এখানে বন্ধন হচ্ছে কে কে। এখানে কার্বন আছে কয়টা আমার বলো তো? কার্বন আছে হচ্ছে একটা, এবং হাইড্রোজেন আছে কয়টা? চারটা। হাইড্রোজেন কয়টা আছে? এই যে দেখো চারটা আছে। তো একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন কিভাবে আছে? বন্ধনে আছে এইভাবে করে। একটা কার্বন এবং চারটা তোমার কি, এবং চারটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এবং চারটা হচ্ছে তোমার কি, এরকম চারটা হচ্ছে তোমার হাইড্রোজেন। তো একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন কিভাবে আছে? বন্ধনে আছে, গেল এটা। এবং এখানে অক্সিজেন কি আছে? অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে। তো এরকম করে দুইটা অক্সিজেন একে অপরের সাথে কিভাবে আছে? বন্ধনে আবদ্ধ আছে। তো এখন কথা হচ্ছে এই যে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন এবং এই যে অক্সিজেন এবং অক্সিজেনের বন্ধন কি করতে হবে দেখো, এরা দুইজন বিক্রিয়া করছে। এরা কি করছে? এই যে CH4 এবং অক্সিজেন বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি তৈরি করছে। কি কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড এবং H2O বা পানি তৈরি করছে। এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি করতে হবে, প্রথমে ভালো করে খেয়াল করো। প্রথমে এই যে কার্বন এবং হাইড্রোজেন, এই যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে, প্রথমে হচ্ছে তাদের বন্ধন ভাঙতে হবে। তাদের বন্ধন কি করতে হবে? ভাঙতে হবে। একইভাবে এখানে যে অক্সিজেন এবং অক্সিজেন বন্ধন আছে, এদের বন্ধনও কি করতে হবে? ভাঙতে হবে। প্রথমে হচ্ছে এই বন্ধনগুলো ভাঙবে, ভাঙার পরে এই পাশে গিয়ে তারা কি করবে? নতুন বন্ধন তৈরি করবে। আমি আবারও বলতেছি, এই যে যৌগ তৈরি হচ্ছে, যৌগ কেমনে তৈরি হচ্ছে? প্রথমে এই বন্ধনগুলো ভাঙতেছে। এই যে কার্বন হাইড্রোজেনের বন্ধন, অক্সিজেন অক্সিজেনের বন্ধন, এই বন্ধনগুলো হচ্ছে প্রথমে ভাঙতেছে। ভাঙার পরে নতুন করে আবার বন্ধন তৈরি হচ্ছে। এখন আমরা সবাই জানি এই বন্ধনের ভিতরে আসলে কি থাকে? এই বন্ধনের ভিতরে আসলে তোমার শক্তি থাকে। বন্ধনের ভিতরে কি থাকে? শক্তি থাকে। যখনই শক্তি ভাঙে, সরি, যখনই বন্ধন ভাঙে তখনই এখানে কি হয়? তখনই হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হয়। কি হয়? তখনই হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হয়। এই বন্ধনগুলো যে ভাঙলো, বন্ধন ভেঙে কি তৈরি হবে? শক্তি উৎপন্ন হবে। আবার এই পাশে যে বন্ধন নতুন করে তৈরি করলো, এখানে কি হবে? এখানে তোমার হচ্ছে শক্তির প্রয়োজন হয়। এখানে বন্ধন তৈরি হইতে কি লাগবে? বন্ধন কি এমনি তৈরি হতে পারবে? অবশ্যই না। এখানে হচ্ছে শক্তির প্রয়োজন হবে। তো এখন চিন্তা করো যে শক্তির প্রয়োজন হয়েছে তোমার কতটুকু আছে? ধরো যে শক্তির প্রয়োজন হয়েছে তোমার আহ 1000 জুল। শক্তির প্রয়োজন হয়েছে কত জুল? 1000 জুল। এবং এখানে যে তোমার বন্ধন ভাঙছে, বন্ধন ভেঙে শক্তি উৎপন্ন হয়েছে কত জুল? ধরে নাও শক্তি উৎপন্ন হয়েছে তোমার কতটুকু হয়েছে তোমার উৎপন্ন? ধরে নাও যে 1200 জুল শক্তি উৎপন্ন হয়েছে। কতটুকু হয়েছে? 1200 জুল শক্তি উৎপন্ন হয়েছে। এখন যদি তুমি খেয়াল করো, আমার উৎপন্ন হয়েছে 1200 জুল, আর আমার ক্ষয় হয়েছে 1000 জুল। আমার থেকে যাচ্ছে কত? আমার থেকে যাচ্ছে হচ্ছে 200 জুল। তার মানে এই বিক্রিয়ার মাধ্যমে 200 জুল শক্তি উৎপন্ন হচ্ছে। টোটাল কতটুকু শক্তি তৈরি হচ্ছে বা রয়ে যাচ্ছে? 200 জুল শক্তি রয়ে যাচ্ছে। তো এই যে 200 জুলকে আমরা কি বলবো? এই 200 জুলকে তো আমরা তাপের পরিবর্তন বলবো। যে কতটুকু শক্তি বা কতটুকু তাপের পরিবর্তন হইল। এখানে কতটুকু হয়েছে? 200 জুল হয়েছে। তার মানে আমি পরিবর্তন কেমনে বের করব? পরিবর্তন বের করা খুবই সহজ। এই উৎপাদে তৈরি করার জন্য, এটাকে আমরা উৎপাদ বলি, এটা আমরা সবাই জানি। কোন একটা রাসায়নিক বিক্রিয়ার বাম পাশে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে তোমার বিক্রিয়ক, এবং ডান পাশে যারা তৈরি হয় তাদেরকে বলা হয় কি? উৎপাদ। তো আমি কি বললাম? যে কোন একটা বিক্রিয়ার এই যে তোমার উৎপাদের যে তোমার শক্তি লাগে, উৎপাদ তৈরি হইতে যে শক্তি লাগে, সেই শক্তি, এবং এখানে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি, এই দুইটাকে বিয়োগ করে আমরা কি পাই? দুইটাকে বিয়োগ করে হচ্ছে আমরা ডেল এইচ এর মানটা পাই। তার মানে আমি বলতে পারি যে ডেল এইচ আসলে কি? আমরা বলতে পারি এই যে ডেল এইচ আছে, ডেল এইচ আসলে কি? ডেল এইচ আসলে কিছুই না। ডেল এইচ হচ্ছে তোমার এই যে বিক্রিয়কের যে শক্তি আছে না, বিক্রিয়কের শক্তি, হ্যাঁ, বিক্রিয়কের, এখানে বিক্রিয়ক লিখতে গিয়ে কি লিখে ফেলছি, সরি,
এই যে বিক্রিয়কের যে শক্তি, এই বিক্রিয়কের শক্তি থেকে কারে বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে হচ্ছে তোমার উৎপাদের শক্তিকে বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? উৎপাদের যে শক্তি আছে দুইটাকে বিয়োগ করে আমি কি পাবো? ডেল এইচ বা হচ্ছে শক্তির রূপান্তর বা হচ্ছে তাপের রূপান্তর পাবো। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন এখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা এই যে ডেল এইচ এর মানটা, হ্যাঁ, ডেল এইচ এর মানটা যখন কি থাকবে? নেগেটিভ থাকবে, থাকতে পারে ডেল এইচ এর মান নেগেটিভ থাকতে পারে, এবং ডেল এইচ এর মানটা কি থাকতে পারে? পজিটিভ থাকতে পারে। তো মাথায় রাখবা, যখনই ডেল এইচ এর মানটা নেগেটিভ হবে তখন সেটা কেমন ধরনের বিক্রিয়া হবে? তখন সেটা হবে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে, ঠিক আছে? আর যখন ডেল এইচ এর মানটা পজিটিভ আসবে তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে তোমার তাপ হারি বিক্রিয়া হবে। আমার কথা কি বোঝা গেল? এখানে দেখো ডেল এইচটা কখন নেগেটিভ আসবে? এই যে ডেল এইচটা আমার কখন নেগেটিভ আসবে? যখন হচ্ছে মাইনাসের মানটা বড় থাকবে। মাইনাসের মানটা বড় থাকবে মানে হচ্ছে কি উৎপাদের শক্তি বেশি থাকবে, মানে হচ্ছে উৎপাদের শক্তি বেশি থাকবে তখন তাপ উৎপত্তি মানে তখন হচ্ছে নেগেটিভ আসবে। তো অত কথা বাদ, খুবই সহজ একটা কথা, ডেল এইচ এর মানটা নেগেটিভ কখন হবে? ডেল এইচ এর মানটা নেগেটিভ হলে তখন সেটা কি হবে? তাপ উৎপত্তি বিক্রিয়া হবে। এবং ডেল এইচ এর মানটা পজিটিভ হলে তখন সেটা কি হবে? তাপহারী বিক্রিয়া হবে। এটাই ছিল তোমার তাপ উৎপত্তি এবং তাপহারী বিক্রিয়ার বেসিক। এই যে দেখো, ডেল এইচ আসলে কি? উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। এখানে কিন্তু আমি একটু আগে যদি খেয়াল করো বলছিলাম কি আমরা কিন্তু বিক্রিয়কটা আগে লিখছিলাম, বিক্রিয়কটা আমি কি লিখছিলাম? আগে লিখছিলাম, উৎপাদটা আমি পরে লিখছিলাম। তো এখানে তোমাকে একটু ভালো করে মাথায় রাখা লাগবে, মেনলি ডেল এইচ বলতে এটাই হয়, ডেল এইচ বলতে আসলে মেনলি এটাই হয়, উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। এখন বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি মানে কি? এই বিক্রিয়কগুলো যে ভেঙে কতটুকু শক্তি তৈরি হচ্ছে, ধরো যে বিক্রিয়কগুলো ভেঙে শক্তি তৈরি হইতেছে কতটুকু? 1500 জুল। এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি আমি আসলে কি বুঝি? উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় উৎপাদ তৈরি হইতে কতটা শক্তি আমার দরকার হয়। ধরো যে এখানে শক্তি লাগবে হচ্ছে 1000 জুল। কতটা লাগবে? 1000 জুল শক্তি লাগবে। তার মানে আমি বুঝতেই পারতেছি আমার শক্তির প্রয়োজন কতটুকু? শক্তির প্রয়োজন 1000, কিন্তু শক্তি তৈরি হয়েছে কতটুকু? শক্তি তৈরি হয়েছে তোমার 1500। তার মানে এটা কি একটা তাপ উৎপাদী নাকি তাপ হারি বিক্রিয়া? অবশ্যই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এটা বিয়োগ করলে তুমি কি পাবা? নেগেটিভ মানই পাবা। তো সোজা একটা কথা, ডেল এইচ এর মানটা নেগেটিভ, তার মানে সেটা একটা কি হবে? সেটা হচ্ছে তোমার একটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। এইটুকু আমি বুঝতে পারছি। এই যে এখানে এগুলো বলা আছে যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা। তারপরে আর কি বলা আছে? এরপরে বলা হচ্ছে, যেমন এখানে কিছু এক্সাম্পলও দিয়ে দিছে। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিছে, যেমন ধরো হচ্ছে এই যে মিথেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এখানে মিথেন গ্যাস এবং হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে আমার কতটুকু শক্তি তৈরি হইতেছে? এই যে দেখো 890 কিলোজুল শক্তি তৈরি হচ্ছে। তার মানে এটা একটা কেমন বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এই সেম বিক্রিয়া কিন্তু আমরা এভাবে করেও লিখতে পারি। ভালো করে পার্থক্যটা বোঝো। যখন এভাবে করে ডেল এইচ ছাড়া, ডেল এইচ এর মান ছাড়া জাস্ট এমনি যখন দেওয়া থাকবে তখন তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি হবে? প্লাস হবে। কিন্তু এই সেম জিনিস যদি আমি ডেল এইচ এর মাধ্যমে লিখতে চাই তখন সেটা কি হয়ে যাবে? তখন হচ্ছে সেটা মাইনাস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। তো এভাবেও শক্তিটা লেখা যায়, এভাবেও শক্তিটা লেখা যায়। এভাবে লিখলে হবে প্লাস, এভাবে লিখলে হবে মাইনাস। আশা করি আমরা বুঝতে পারছি। দুইটা কিন্তু একই জিনিস, এটা আর এটা কিন্তু একই জিনিস। গেল এটা। এরপর হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া আমরা মোটামুটি জানি। তাপহারী বিক্রিয়া কি হবে? তাপহারী বিক্রিয়া তাপের হচ্ছে ঘাটতি দেখা দিবে। যেমন এখানে যদি একটা এক্সাম্পল করতে চাও, ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে আমার কতটুকু শক্তি লাগতেছে? 176.8 কিলোজুল। এখানে 176 রাখা যে কথা, ডেল এইচ দিয়া 176 রাখা একই কথা, দুইটা কিন্তু একই জিনিস নির্দেশ করে। ডেল এইচ এর মানটা কি পজিটিভ না? অবশ্যই। ডেল এইচ এর মানটা হচ্ছে তোমার কি পজিটিভ। মাথায় রাখতে হবে ডেল এইচ এর মান পজিটিভ মানে আসলে কি? ডেল এইচ এর মান পজিটিভ মানে আসলে এটা একটা কি বিক্রিয়া হবে? তাপহারী বিক্রিয়া হবে। তো আমি আসলে কি বুঝলাম, এই তাপটাকে তুমি এভাবে করেও রাখতে পারো, আবার এভাবে করেও রাখতে পারো। তো এটা যে কথা, এটা তোমার একই কথা। আমি হিসাব আমি আমি বলবো ডেল এইচ আকারে রাখতেই। তো যদি তাপহারী বিক্রিয়া হয় ডেল এইচ এর মানটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে, অথবা এ পাশে হবে। এ পাশে পজিটিভ থাকে যে কথা,
এখানে পজিটিভ থাকা হচ্ছে একই কথা। আশা করি আমরা এইটুকু জিনিস বুঝতে পারছি যে পজিটিভ কখন হয়, নেগেটিভ কখন হয়, কোনটা দিয়ে কি বোঝায়। এখন যেটা আমি পড়বো সেটা হচ্ছে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব। আমরা কিন্তু একটু আগে বন্ধন শক্তি কাকে বলে সেটা কিন্তু আমরা পড়ে আসছিলাম। আমি কি বলছিলাম, ধরো সোডিয়াম এবং ক্লোরিন, এই সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে কি একটা যৌগ, এখানে NaCl বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি একটা যৌগ। এখানে পরমাণু কয়টা আছে? এখানে পরমাণু আছে হচ্ছে দুইটা, কি কি, সোডিয়াম একটা এবং ক্লোরিন একটা। এই সোডিয়াম এবং ক্লোরিন, আমি আবারও বলতেছি, এই সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু যে শক্তির দ্বারা আকর্ষিত অবস্থায় আছে সেই শক্তিকে কি বলা হয়? বন্ধন শক্তি বলা হয়। আমার কথা কি বোঝা গেল? বন্ধন শক্তি বলা হয়। দেখো এই বন্ধন শক্তি আসলে যেমন, ধর এখানে কিছু তোমার মনে রাখা লাগবে, কিছু জিনিস মনে রাখা লাগবে, অথবা বইতে দেওয়া থাকে, এখানে জাস্ট কয়েকবার পড়লেই হবে। সহজ একটা কথা, এই যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন আছে, কোন কোন বন্ধন আছে? কার্বন বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন। এই বন্ধন যখন ভাঙবে তখন সেখানে কতটুকু শক্তির দরকার হবে? 414 কিলোজুল শক্তির দরকার হবে, বা শক্তি তৈরি হবে। আমার কথা কি বুঝছো? কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙার জন্য শক্তি লাগবে কতটুকু? 414 কিলোজুল। কার্বন ক্লোরিনের জন্য 326, কার্বন কার্বনের জন্য 344, তারপরে নাইট্রোজেন নাইট্রোজেনের জন্য 946। এইগুলো একটু কি করতে হবে? একটু বারবার করে মনে রাখার চেষ্টা করতে হবে যে কোন রকমের বন্ধন ভাঙলে কতটুকু শক্তি আসলে তৈরি হয়। আমি আবারও বলতেছি, কোন রকমের বন্ধন ভাঙলে আসলে কতটুকু শক্তি তৈরি হয়। আচ্ছা ঠিক আছে। এখন এই রিলেটেড একটা ম্যাথ আছে, হ্যাঁ, এই রিলেটেড হচ্ছে একটা কি আছে, ম্যাথ আছে। যেমন তোমাকে এখানে বলছে, ধরো এটা একটা বিক্রিয়া, দেখো এটা একটা বিক্রিয়া আছে, CH4 প্লাস Cl2, এরা তৈরি করতেছে কি CH3Cl প্লাস হচ্ছে HCl। তো তোমাকে এখানে কি বের করতে বলছে? তোমাকে এখানে বের করতে বলছে যে ∆H ইজ ইকুয়াল টু, বুঝলাম না এখানে আসলে সমস্যা করতেছে কেন এটা। আবারও বলতেছি, ∆H ইজ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে তোমাকে কি করতে বলছে, সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে যে ∆H এর মানটা আসলে কত। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানি যে ∆H আমরা কেমনে বের করব। ∆H বের করা খুবই সহজ। প্রথমে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই CH4 এবং Cl2 এই বন্ধনগুলো প্রথমে ভাঙবে। এই CH4 এর বন্ধন এবং Cl2 এর বন্ধন প্রথমে ভাঙবে, ভেঙে হচ্ছে নতুন এই বন্ধনগুলো তৈরি হবে। আমাকে খুঁজে বের করতে হবে এই বন্ধন ভাঙলে কতটুকু শক্তি তৈরি হয় এবং এই বন্ধন গড়তে কতটুকু শক্তি তৈরি হয়। তো এইখানের শক্তি এবং এইখানের শক্তি, দুটো শক্তি আমি কি করে দিব? বিয়োগ করে দিব। বিয়োগ করলেই আমি ∆H বা শক্তির পরিবর্তন আমি পেয়ে যাব। তো প্রথম কথা CH4, এখানে যদি খেয়াল করো এখানে কার্বন কয়টা আছে, ভালো করে খেয়াল করা লাগবে কিন্তু। এখানে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? চারটা। এইভাবে করে চারটা হাইড্রোজেন আছে, এইভাবে করে চারটা হাইড্রোজেন আছে। এখন আমার একটা কথা কও, যে এখানে কার্বন হাইড্রোজেনের বন্ধন কয়টা আছে? এখানে কার্বন হাইড্রোজেনের বন্ধন আছে চারটা, মানে এখানে CH বন্ড কয়টা আছে? এখানে CH বন্ড হচ্ছে তোমার চারটি আছে, চারটি বন্ধন আছে। যেমন ধরো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা বন্ধন আছে। এরপরে যদি খেয়াল করো এই যে Cl2, এখানে ক্লোরিন কয়টা আছে? দুইটা ক্লোরিন আছে, এবং এরা এভাবে এরকম করে একটা বন্ধন আছে। তো এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন কয়টা আছে? এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে হচ্ছে তোমার একটা। আবার এখানে যদি তুমি খেয়াল করো, এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে তোমার একটা। আর হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন দেখো এখানে তিনটা আছে। তো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? কার্বন হাইড্রোজেন বন্ধন আছে তিনটা। এবং কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন কয়টা আছে? এই যে দেখো এখানে ক্লোরিনও কিন্তু আছে, ক্লোরিন আছে কিন্তু। এবং কার্বন ক্লোরিন বন্ধন তোমার কয়টা আছে? একটা আছে। তো আমি যদি বলি এখানে CH বন্ধন আছে কয়টা? CH বন্ধন আছে তিনটা। আর কার্বন ক্লোরিন বন্ধন কয়টা আছে? কার্বন ক্লোরিন বন্ধন আছে তোমার একটা। এখানে কি, এখানে তোমার হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে একটা। তার মানে হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ধন কয়টা আছে এখানে? হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ধন তোমার হচ্ছে একটা আছে। হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ধন তোমার কয়টা আছে? একটা আছে। আশা করি আমি এই জিনিসগুলো বুঝতেছি যে এখানে CH4 এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন ছিল চারটা, ক্লোরিন এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন ছিল একটা, CH3Cl। ভালো করে খেয়াল করো কার্বনের হাত কয়টা? মনে রাখতে হবে কার্বনের হাত হচ্ছে চারটা। যে কার্বনের চার হাতে তিনটে থাকবে হাইড্রোজেন এবং একটা থাকবে কি ক্লোরিন। তো তার মানে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? এই যে দেখো কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন আছে তিনটা, এবং কার্বন এবং ক্লোরিনের বন্ধন আছে হচ্ছে একটা। আর এখানে HCl দেখাই যাচ্ছে, H এবং Cl এর বন্ধন কয়টা আছে? একটা আছে।
এখন আমাকে যেটা করতে হবে, এই কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ধন চারটা আছে, এদের একটা বন্ধন ভাঙলে কতটুকু শক্তি তৈরি হয় সেটা আমাকে জানতে হবে। এই দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে দেখো যে এই কার্বন এবং হাইড্রোজেন বন্ধনের জন্য, এই যে দেখো খেয়াল করো, এই যে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন, এই বন্ধন ভাঙলে কতটুকু শক্তি তৈরি হবে? 414 কিলোজুল শক্তি তৈরি হবে। তো দেখো এখানে কার্বন হাইড্রোজেনের জন্য কতটুকু শক্তি তৈরি হয়ে যাবে? 414 কিলোজুল শক্তি তৈরি হয়ে যাবে। এখন এরকম কার্বন হাইড্রোজেন কয়টা আছে বন্ধন? কার্বন হাইড্রোজেন বন্ধন আছে তোমার চারটা। কয়টা আছে? চারটা আছে। তো 4 এর সাথে এটা গুণ হবে, একটার জন্য যদি 414 হয়, চারটার জন্য কয়টা হবে? 4 ইন্টু 414 হবে। তো 4 ইন্টু 414 করলে কত হবে? 4 ইন্টু 414 করলে হবে তোমার 1600, এবং হচ্ছে তোমার 4 4 16, 1600 তোমার হচ্ছে 56 হবে। কত হবে? 1656 কিলোজুল শক্তি হচ্ছে তোমার কি হবে? তৈরি হবে। আশা করি আমি এখানে বুঝতে পারছি এইটুকু। 1656 কোত্থেকে আসলো? এরপরে যদি আমি আরেকটা জিনিস খেয়াল করতে চাই, যেমন ধর এখানে কি আছে, আবার ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে। কিসের বন্ধন আছে? ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে একটা। তো আমি এখানে দেখে আসলাম একটু আগেই যে ক্লোরিন ক্লোরিন বন্ধন কোথায় আছে। ক্লোরিন ক্লোরিন বন্ধন, ক্লোরিন ক্লোরিন বন্ধন কই আছে? এই যে দেখো ক্লোরিন ক্লোরিন বন্ধন। এই ক্লোরিন ক্লোরিন বন্ধন হচ্ছে কতটুকু শক্তি তৈরি হয়? 244 কিলোজুল শক্তি আসলে তোমার তৈরি হয়। তো আমি এখানে বলতে পারবো যে এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধনটা তৈরি হইতে বা ভাঙলে কতটুকু শক্তি তৈরি হবে আমার? 244 কিলোজুল শক্তি হচ্ছে আমার তৈরি হবে। এখানে একটাই আছে, তো আমি এখানে কোনো কিছু গুণ করার দরকার নাই, গেল এটা। তো আমার এই পাশের কাজ শেষ। এরপরে তুমি দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন কয়টা আছে, ভালো করে খেয়াল করো। কার্বন এবং হাইড্রোজেন বন্ধন আছে তিনটা। কয়টা বন্ধন আছে? তিনটা বন্ধন আছে। দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। কার্বন হাইড্রোজেন বন্ধন কোথায় আছে? এই যে দেখো, প্রথমেই কার্বন এবং হাইড্রোজেন বন্ধন কত, কতটুকু শক্তি তৈরি হয়? 414 কিলোজুল শক্তি তৈরি হয়। তো এখানে আছে কয়টা? একটার জন্য হবে কত? 414। আছে কয়টা? তিনটা। তিনটার জন্য কতটুকু তৈরি হবে? 1200, আর হচ্ছে তোমার 56, মানে হচ্ছে 30 আর 12 52, সরি 1252। কতটুকু হবে? 1252 কিলোজুল শক্তি তৈরি হবে। আমি এইটুকু বুঝতে পারছি। এরপরে এরপরে খেয়াল করো, এই যে তোমার কার্বন ক্লোরিন আছে কয়টা বন্ধন? একটা বন্ধন। এই কার্বন ক্লোরিন বন্ধন ভাঙলে কয়টা কি শক্তি তৈরি হবে? কার্বন ক্লোরিন বন্ধন ভাঙলে কতটুকু শক্তি তৈরি হয়? ভালো করে খেয়াল করো, এখানে লেখাতে সবকিছু। এই যে দেখো কার্বন ক্লোরিন কোথায়, দ্বিতীয়টাতে। এই যে কার্বন ক্লোরিন শক্তি আমার কতটুকু শক্তি তৈরি হয়? 326 কিলোজুল শক্তি হচ্ছে তোমার তৈরি হয়। তো এখানে আমার কতটুকু শক্তি তৈরি হবে? 326 কিলোজুল শক্তি হচ্ছে তোমার তৈরি হবে। এরপরে আবার এইদিকে দেখো কোনটা, কোন বন্ধন এখানে? হাইড্রোজেন ক্লোরিন বন্ধন। হাইড্রোজেন ক্লোরিন বন্ধনের জন্য আমার কতটুকু শক্তি দরকার হবে? হাইড্রোজেন ক্লোরিন বন্ধনের জন্য, হাইড্রোজেন ক্লোরিন কোথায়? এই যে দেখো হাইড্রোজেন ক্লোরিন এখানে আছে। এই যে দেখো হাইড্রোজেন ক্লোরিন, ওর জন্য তৈরি হবে কতটুকু? 431 কিলোজুল শক্তি হচ্ছে তোমার তৈরি হবে। কতটুকু তৈরি হবে? 431 জুল। তো এখানে আমি লিখতে পারি কত? 431 জুল শক্তি হচ্ছে আমার তৈরি হবে। তো দেখো ভালো করে খেয়াল করো, এইখানে আমার টোটাল কতটুকু শক্তি লাগে? 1656 এবং হচ্ছে কত? 244। দুইটাকে যোগ করে দিতে হবে। 1656 এবং হচ্ছে 244 যদি তুমি যোগ করো, একটা সেকেন্ড, আমি ক্যালকুলেটর যোগটা করতেছি। 1656 যোগ হচ্ছে কত? 244। এটা করলে তুমি যদি টোটাল শক্তি পাবা কত এখানে? টোটাল শক্তি পাবা হচ্ছে তোমার 1900 কিলোজুল। কতটুকু পাবা? 1900 কিলোজুল শক্তি যে তুমি এখান থেকে পাবা টোটাল। ঠিক আছে, এইটুকু আমি বুঝতে পারছি। এরপর ওই পাশে যাই। ওই পাশে আমার টোটাল শক্তি কতটুকু হবে দেখো ভালো করে খেয়াল করো। এখানে আমার এই তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন মিলে তৈরি হইতো কত? 1252। একটা কার্বন ক্লোরিন বন্ধন মিলে কত তৈরি হতো? 326। আর একটা হাইড্রোজেন ক্লোরিন বন্ধন মিলে কত তৈরি হতো? 431। তো তিনটাকে আমার কি করতে হবে? তিনটাকে আমার যোগ করে টোটাল শক্তিটা বের করতে হবে। তো আমি এই পাশে যদি যোগ করি, এখানে কত আছে প্রথমে? 1252, তার সাথে আছে তোমার 326, তার সাথে তোমার আছে কত? 431। তো এখানে টোটাল কতটুকু শক্তি হবে? 2009 হবে। কত হবে? 2009 কিলোজুল শক্তি তৈরি হবে। তো এটা হচ্ছে তোমার এই পাশে টোটাল শক্তিটা। তো এখন আমি জানি যে ডেল এইচ আসলে কিভাবে বের করে। আমার একটা কথা কও, যে ডেল এইচ
ডেল এইচ আসলে কিভাবে বের করে, আমি তোমার কি বলছিলাম যে ডেল এইচ ইজ ইকুয়াল টু তোমার কি, ডেল এইচ ইজ ইকুয়াল টু তোমার এই বিক্রিয়কের টোটাল শক্তি কত পাইছি আমি 1900, বিয়োগ করতে হবে কত, উৎপাদের টোটাল শক্তি কত 2009। এই দুইটাকে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি এই ডেল মানি আসলে কি, এই ডেল মানি আসলে পরিবর্তন। এটাকে তুমি যদি বিয়োগ করো, বিয়োগ করলে তোমার কত আসবে, বিয়োগ করলে তোমার আসবে হচ্ছে তোমার -109 কিলো জুল। এটাই তোমার কি হওয়ার কথা, অ্যান্সার হওয়ার কথা, সেটা হচ্ছে কত, -109 কিলো জুল। এই যে দেখো এখানে আমার কত চলে আসছে, ওকে, আমি হয়তো কোথাও একটা ভুল করছি, ওদের হচ্ছে -99 আসছে, হ্যাঁ -99 আসছে, আমি হয়তো যোগ বিয়োগে কোথাও একটা ভুল করছি। তো আশা করি ওই একই এভাবেই বের করা লাগবে, ওই যে যোগ বিয়োগে ভুল করছি 10 হচ্ছে এদিক ওদিক চলে আসছে, কিন্তু এখানে অ্যান্সার কত আসবে, -99 আসবে। এইভাবেই করতে হবে, আমি কোথাও ভুল করছি এটা নিয়ে আর আমি সময় নষ্ট করতেছি না, কারণ কোথাও তো একটা ভুল আমি করছি এখানে, মেবি এখানে করতে পারি। 414 × 4 করছিলাম তো, 414 × 4 এটা করলে 1656 হয় না, এখানে ঠিকই আছে। 244, 414 × 3, 414 × 3 এখানে কত হয়, 1242 হয়। হ্যাঁ, এখানে ভুলটা আমি করছি, এখানে আসলে গুণ করলে কত হবে, এখানে গুণ করলে 1252 হবে না, এখানে 1252 হবে না, বরঞ্চ কত হবে, 1242 হবে। কত হবে, এখানে 1242 হবে। তো সেক্ষেত্রে এখানে 2009 হবে না, বরঞ্চ এখানে কত হবে, এখানে যদি আমি আবারও যোগটা করি, এই সবগুলো তো যোগ করতে হবে। এই যে তোমার দেখো 1242, 326, 431, আমি যদি যোগটা করি 1242 যোগ হচ্ছে 326 যোগ হচ্ছে 431 করলে তোমার 1999 হবে। কত হবে, 1999 হবে, 2009 হবে না। 10 কমে যাবে, 10 কমলে কত হবে, 1999 হবে। তো এখানে কত হবে, এখানে কি 2009 হবে, অবশ্যই না। এখানেও তোমার কত হবে, এখানেও তোমার হচ্ছে, এখানেও তোমার হচ্ছে 1999 হবে। এবং বিয়োগ করলে এখানে তোমার 109 হবে, অবশ্যই না। এখানে 109 কেন হবে, এখানে যে 109 হবে, অবশ্যই না। এখানে কত হবে, এখানে তোমার শুধু হচ্ছে তোমার 99 হবে, শুধু -99 হবে। এটাই তোমার অ্যান্সার। তার মানে আমি ডেলিজ কত পেয়ে গেছি, আমি ডেলিজ সমান পাইছি -99 কিলো। আসলে তুমি বুঝতে পারছো, জাস্ট বন্ধন শক্তির মানগুলো জানা থাকলে আমি টোটাল শক্তি বের করে দুইটাকে বিয়োগ করে হচ্ছে কি করতে পারবো, ডেলিজ এর মানটা বের করতে পারবো। যদি হচ্ছে একবার দেখার পরে বুঝতে না পারো, তাইলে এটাকে টেনে শুরু থেকে আবার দেখলে আশা করি বুঝতে পারা যাবে। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখতে হবে এবং হচ্ছে পাশাপাশি কি করা লাগবে, নোট করা লাগবে। নোট না করলে কিন্তু এগুলো পড়ে কোনো লাভ হবে না। তো আমি বুঝতে পারছি যে কিভাবে করে যে রাসায়নিক শক্তির হিসাবটা করা হয় বা বের করা হয়। এখন হচ্ছে কি, রাসায়নিক শক্তির ব্যবহার আমরা কি করব, যে রাসায়নিক শক্তির কোথায় কোথায় ব্যবহার করি। আমরা সবাই বারবার একটা কথা বলতেছি, যে আমরা জানি যে শক্তির কি করা যায়, শক্তির হচ্ছে তোমার রূপান্তর করা যায়। তো শক্তির রূপান্তর করা যাবে, ভালো কথা। এখন হচ্ছে যেমন ধরো যখন আমরা জ্বালানি পড়াই, ভালো করে খেয়াল করো, জ্বালানি যখন আমরা পোড়ানো হয়, জ্বালানি বলতে আমরা কি বুঝি, ওই যে বললাম না, যেমন ধরো কয়লা, কয়লা পোড়াইয়ে হচ্ছে কি করা যায়, শক্তি, তাপ শক্তি পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস কোনটা, যে মিথেনের কথা বলছি না, যেটা হচ্ছে তোমার আমাদের বাসার সিলিন্ডারের ভিতরে থাকে, সেই প্রাকৃতিক গ্যাস। তারপরে কাঠ, এই যে এগুলাকে কি বলা হবে, এগুলোকে তোমার হচ্ছে জ্বালানি বলা হবে। কেন জ্বালানি বলা হবে, কারণ এদেরকে পোড়ালে আমরা তাপ এবং হচ্ছে আলো পেয়ে থাকি। এটাই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, ওকে। তো তারপরে হচ্ছে তোমার আতশবাজি, আমরা কিন্তু লক্ষ্মী পুজোর সময় এটা কিন্তু আমরা সবাই করি, আতশবাজি। তো এখানে কি হবে, এই আতশবাজিতে তোমার কি, এখানে কিন্তু তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটে। ওই আতশবাজির ভিতরে বিভিন্ন ধরনের বিক্রিয়ক থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কি বলে দাহ্য পদার্থ থাকে, যারা আসলে কি করে, বিক্রিয়া করে। তো এখানে কিন্তু কি থাকবে, এখানে কিন্তু তোমার হচ্ছে রাসায়নিক শক্তি থাকে। ওই যে বোমার ভিতরে, যেটাকে আমরা চকলেট বোম বলি বা যাই বলি, ওর ভিতরে কিন্তু কি থাকে, রাসায়নিক পদার্থ থাকে। যেখানে আগুন দিলে কি হয়, যেখানে আগুন দিলে হচ্ছে রাসায়নিক শক্তি পাওয়া যায়। মানে যেখানে আগুন দিলে হচ্ছে কি হয়, রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হলে রাসায়নিক শক্তি তৈরি হয়, এবং রাসায়নিক শক্তি আলোক শক্তি এবং হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে কিন্তু আমরা ঢুকতেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ড্রাই সেল। এখানে কি বলতেছে,
এখানে বলতেছে হচ্ছে তোমার ড্রাই সেল বলতেছে, ড্রাই সেল। আমি জাস্ট একটু নিয়ে যদি কথা বলি, ড্রাই সেলটা আসলে কি। এখানে আমরা সবাই কিন্তু ব্যাটারি দেখছি, এমন কেউ নাই যে হচ্ছে আমরা কি করি নাই, ব্যাটারি দেখি নাই। তো এখানে ব্যাটারি বলতে যে রিমোটের ভিতরে যে ব্যাটারি থাকে, তারপরে খেলনা গাড়ি আছে তার ভিতরে যে ব্যাটারি থাকে, এই ব্যাটারির কথা আমি বলতেছি। এখন এই ব্যাটারির ভিতরে কি থাকে, যদি তুমি কখনো খোলো ব্যাটারি, যদি কখনো খোলো দেখবা যে ব্যাটারির উপরে কিন্তু একটা কি থাকে, ব্যাটারির উপরে কিন্তু একটা টিনের একটা আস্তরণ থাকে, বা টিনের একটা পদার্থ মানে জিনিস দিয়ে এটা ঢাকা থাকে ব্যাটারিটা। একটা সেকেন্ড। হ্যাঁ, কি বললাম, যে ব্যাটারি কিন্তু আমরা সবাই দেখেছি যে ব্যাটারির গায়ের উপরে কি থাকে, একটা টিনের আস্তরণ থাকে, এবং সেটা যদি কেউ ভাঙে, যেমন ওই যে আমরা যদি কেউ ভাঙে দেখবো যে সেখানে কালো কালো কিছু জিনিসপত্র থাকে। তার মানে ব্যাটারির ভিতরে কিন্তু কি থাকে, ব্যাটারির ভিতরে তোমার রাসায়নিক পদার্থ থাকে। কি থাকে, রাসায়নিক পদার্থ থাকে। হ্যাঁ, যে রাসায়নিক পদার্থ কি তৈরি করে, যে রাসায়নিক পদার্থ তোমার রাসায়নিক শক্তি তৈরি করে। কি তৈরি করে, রাসায়নিক শক্তি তৈরি করে। হ্যাঁ, এবং এই যে রাসায়নিক শক্তি আছে, এই রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়, এই রাসায়নিক শক্তি তোমার হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমার কথা কি বুঝতে পারছো? আমরা এই যে রিমোট ব্যবহার করি, তারপরে যে খেলনা গাড়ি চালাই, সেখানে আসলে কি ব্যবহার করি, সেখানে আসলে ব্যাটারি ব্যবহার করি। আর ব্যাটারি কি করে, ব্যাটারি হচ্ছে তোমার ওর ভিতরে যে রাসায়নিক শক্তি আছে, সেই রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আর ওই বিদ্যুৎ শক্তি ব্যবহার করেই তুমি ওই যে রিমোট বলো আর খেলনা গাড়ি বলো, সেগুলো আসলে চলে। তো ড্রাই সেল আসলে কি, ড্রাই সেল আসলে কিছুই না। এই ড্রাই সেলে কি ঘটবে, ড্রাই সেল হচ্ছে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। জাস্ট আমাদের এইটুকুই জানতে হবে, এইটুকু জানলেই হবে। এরপরে আসি ডেনিয়েল সেলের কথা। এই ডেনিয়েল সেলেও সেম একই জিনিস। এখানে হচ্ছে বড় ব্যাটারি, এটাও ব্যাটারি, বাট কেমন ব্যাটারি, বড় ব্যাটারি। আমরা কিন্তু সবাই সোলারের ব্যাটারি দেখেছি, যেটাকে আমরা সোলার ব্যাটারি বলতে পারি। কিসের ব্যাটারি দেখেছি, সোলারের ব্যাটারি কিন্তু আমরা সবাই দেখেছি। সোলার ব্যাটারি বা বড় ব্যাটারি যাই বলো না কেন, এটাকেই তোমার কি বলা হয়, এটাকেই তোমার হচ্ছে ডেনিয়েল সেল বলা হয়। তো ডেনিয়েল সেল কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা সবাই জানবো। তো এখন যেহেতু এটাও একটা ব্যাটারি, তো এখানেও কি হবে, এখানেও সেই আগের মতো একই কাহিনী হবে। রাসায়নিক শক্তি যেটা আছে, হ্যাঁ, রাসায়নিক শক্তি যেটা আছে, সে আসলে কি করবে, সে আসলে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে এই ডেনিয়েল সেল আসলে কিছুই না, ডেনিয়েল সেল আসলে ওয়ান টাইপ অফ সেই আগেরটা ড্রাই সেলই। এই ডেনিয়েল সেলের কাজ আসলে কি, ডেনিয়েল সেলের কাজ আসলে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কি করা, রূপান্তরিত করা। তো এইটুকু হচ্ছে ছিল কথাবার্তা। আচ্ছা ঠিক আছে। এখন এরপরে কি বলতেছে দেখো, এরপরে বলতেছে যে রাসায়নিক শক্তি থেকে আমরা যে সমস্ত রূপান্তরিত শক্তি পাই, তাদের আমরা ব্যবহার কোথায় কোথায় করে থাকি, এটা তো আমরা জানলামই। এটা তো আমরা অনেক কাজে ব্যবহার করি। দেখো আমাদের চারপাশে কি কি হইতেছে, দেখো আমাদের চারপাশে যা যা হইতেছে, যেমন ধরো আমরা খাবার যখন রান্না করি তখন কি দরকার, তখন ওই যে কাঠ কিংবা গ্যাসকে পোড়ানো দরকার। তো কাঠ বা গ্যাসকে পোড়ালে সেটা কি হয়, সেখানে তোমার রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে হচ্ছে আমরা যে গাড়ি চালাই, গাড়ির ভিতরে কি দেই আমরা, কেরোসিন দেই, বা যেমন ধরো আমাদের আমার ঘরে কি আছে, আমাদের ঘরে কি আছে, আমাদের ঘরে যে আছে না, ওই যে যেটা জল তোলার মেশিন, পানি তোলার মেশিন, ওইখানে কি ব্যবহার করি আমরা, ওইখানে কিন্তু আমরা পেট্রোল ব্যবহার করি। কি ব্যবহার করি, আমরা ওটাকে আমরা পেট্রোল পাম্প বলি কেন, কারণ ওইখানে আমরা কি ব্যবহার করি, পেট্রোল ব্যবহার করি। এই পেট্রোল কিন্তু একটা কি, এই পেট্রোল কিন্তু হচ্ছে একটা জ্বালানি, পেট্রোল কিন্তু একটা কি জ্বালানি, যাকে পোড়ানোর ফলে কি তৈরি হইতেছে, শক্তি তৈরি হইতেছে। এরপরে আরো যদি আমরা কোনো কিছু মানে কোনো কিছু কথা বলতে চাই, তারপর হচ্ছে এটাতে গেল পেট্রোল, তারপর মোটর সাইকেল চলে, তাও যে পেট্রোলে চলে। তো আলটিমেটলি আমাদের চারপাশে আসলে কি হইতেছে, আমাদের চারপাশে আসলে এই রাসায়নিক শক্তিকে আমরা ব্যবহার করতেছি। যখন পেট্রোল পোড়াই, পেট্রোলের ভিতরে যে রাসায়নিক শক্তি আছে, সেই শক্তিটা আমার অন্য শক্তিতে রূপান্তরিত হয়, এবং সেই শক্তি কি করে, এই যে পেট্রোল পাম্পটাকে চালায়। তো এটাই হচ্ছে কথাবার্তা। তো এখানে আলটিমেটলি যত কিছু হইতেছে, সব আসলে কিসের জন্য হইতেছে, এই রাসায়নিক বিক্রিয়ার জন্যই হইতেছে। আর রাসায়নিক বিক্রিয়া হলে কি হয়, রাসায়নিক বিক্রিয়া হলে তোমার রাসায়নিক শক্তি তৈরি হয়। আর রাসায়নিক শক্তি তৈরি হলে কি হবে, ওই শক্তি থেকে আমরা অন্য শক্তি নিতে পারবো খুব সহজে। আমরা জানি কি,
একটা শক্তি তৈরি হইলেই হইল, ওই শক্তিকে আমরা কি করতে পারি, বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারি। তো প্রথমে কাজটা আসলে কি করা, রাসায়নিক বিক্রিয়া ঘটানো। রাসায়নিক বিক্রিয়া ঘটলে কি হবে, রাসায়নিক শক্তি তৈরি হবে। আর রাসায়নিক শক্তি থেকে আমরা কি করতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমাদের যে শক্তি দরকার সেই শক্তিতে আমরা শক্তিকে কি করতে পারবো, রূপান্তরিত করতে পারবো। এটাই হচ্ছে কথাবার্তা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, আমরা কিন্তু সবাই জানি, এই যে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যালোক এবং হচ্ছে ক্লোরোফিল, এই চারটা জিনিস মিলে কি করে, এই চারটা জিনিস মিলে কিন্তু তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায়। এবং এই যে প্রক্রিয়া দেখো, এটা কিন্তু একটা বিক্রিয়া, কারণ দেখো এই কার্বন ডাই অক্সাইড, পানি এরা মিলে কি তৈরি করতেছে, গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করতেছে। এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। এবং এই বিক্রিয়াকে কি বলা হয়, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া বলা হয়। এটাকে সরি, এটাকে সবচেয়ে কি বলা হয়, এটাকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া বলা হয়। কেন, কারণ আমরা সবাই জানি যে এই যে শক্তি, এই শক্তির একমাত্র উৎসকে, এই শক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্য। আর এই সূর্য থেকে যে শক্তি আমরা পাচ্ছি, বা এই সূর্যের যে শক্তি আছে, এই সূর্যের শক্তিকে শুধুমাত্র কারা ব্যবহার করতে পারে, এই সূর্যের শক্তিকে শুধুমাত্র এই উদ্ভিদ ব্যবহার করতে পারে। কারা ব্যবহার করতে পারে, উদ্ভিদ ব্যবহার করতে পারে। সেটা কিভাবে পারে, এই বিক্রিয়ার মাধ্যমে পারে। তো এই জন্য এই বিক্রিয়াকেই আমি কি বলতেছি, এই বিক্রিয়াকেই হচ্ছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া বলতেছি। এবং এই যে গ্লুকোজ দেখছো, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ কিন্তু অন টাইপ অফ শক্তি, গ্লুকোজ হচ্ছে কি অন টাইপ অফ শক্তি। তার মানে এখানে কি হইলো, এখানে তোমার রাসায়নিক বিক্রিয়া ঘটলো, এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে রাসায়নিক শক্তি ছিল, সেই রাসায়নিক শক্তি তোমার আমাদের এমনি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইল। তো এটা থেকে আমি কি বুঝতে পারলাম, এটা থেকে আমি বুঝতে পারলাম আমাদের চারপাশে যা হইতেছে সব ক্ষেত্রেই কিন্তু আমি কারে ব্যবহার করতেছি, সব ক্ষেত্রেই কিন্তু আমরা হচ্ছে এই রাসায়নিক শক্তিকে ব্যবহার করতেছি। এবং এই রাসায়নিক শক্তিকে ব্যবহার করেই কিন্তু আমরা সমস্ত শক্তি আসলে পাচ্ছি। তার মানে বুঝতেই পারতেছো এই রাসায়নিক শক্তি আমরা কত গুরুত্বপূর্ণ, মানে কত গুরুত্বপূর্ণ এটা, মানে আমরা হচ্ছে মানে ব্যবহার করি, বা কত গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। কি বললাম, এই যে রাসায়নিক শক্তি আছে এদের যথাযথ, মানে বুঝো যথাযথ কথার অর্থ কি, যথাযথ মানে হচ্ছে একদম 100% পারফেক্ট ব্যবহার, 100% পারফেক্ট ব্যবহার। আমরা সবাই জানি, এই যে তোমার এটা আমরা সবাই কিন্তু জানি যে এই যে ইটভাটা আছে, ইটভাটার নাম তো আমরা সবাই শুনছি। এই ইটভাটা যেখানে হয় সেখানে কিন্তু কোনো উদ্ভিদ ভালো করে আর জন্মায় না। যেমন কোনো একটা সে আশেপাশের জমিতে কিন্তু কি হয় না, ভালো কোনো ফসল হয় না। কারণটা আসলে কি, এর কারণটা আসলে হচ্ছে এটাই, ইটভাটায় কি করা হয়, ওই যে রাসায়নিক শক্তিকে ব্যবহার করা হয়। ওই যে রাসায়নিক শক্তি ব্যবহার করা মানে কি, ইট যে আমি পোড়াই, হ্যাঁ, ইটটা পোড়ানোর জন্য আমার কি করা হয়, বিভিন্ন কিছু জ্বালানো লাগে না। তো এখানে কি হবে, রাসায়নিক শক্তিকে ব্যবহার করা হয়। আর রাসায়নিক শক্তি ব্যবহারের ফলে বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ হচ্ছে তৈরি হয়, এবং এই ক্ষতিকর পদার্থ আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই জন্যই আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো রাসায়নিক শক্তি আমরা ব্যবহার করব না। কারণ এটা আমরা যত বেশি ব্যবহার করব আমাদের পৃথিবীর তত বেশি ক্ষতি হবে। এই জন্যই বলতেছে যে রাসায়নিক শক্তির আমাদের কি করতে হবে, যথাযথ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কথাবার্তা। তো এখানে একটু পড়লেই আসলে এটা বোঝা যাবে। এবং এখানে আরো একটা কথা হচ্ছে যে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা কিন্তু এই যে এসিড বৃষ্টির নাম সবাই শুনছি, হ্যাঁ, এসিড বৃষ্টি, যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এসিড বৃষ্টি আসলে কেন হয়, এসিড বৃষ্টি হয় আসলে কেন, আমি তোমার বলতেছি। এসিড বৃষ্টি হয় এই যে আমরা জ্বালানি পোড়াই, যেমন আমি একটা জ্বালানির কথা বললাম, শুধুমাত্র একটা জ্বালানির কথা বললাম, সেটা হচ্ছে মিথেন, যেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে জ্বালাই, ওই যে রান্না করার সময় রান্নার যে গ্যাসের ভিতরে কি থাকে, মিথেন থাকে। এখন কোনো কিছু জ্বালানো বা পোড়ানো মানে কি জানো, কোনো কিছু জ্বালানো বা পোড়ানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, মাথায় রাখো। কোনো কিছু জ্বালানো বা পোড়ানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তো মিথেন জ্বালাচ্ছি, মিথেন জ্বালাচ্ছি মানে কি, মিথেন জ্বালাচ্ছি মানে হচ্ছে মিথেনকে আমি কি করতেছি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছি। তো যখন আমি বিক্রিয়া করব কি তৈরি হবে, ভালো করে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড, পানি এবং হচ্ছে শক্তি তৈরি হয়। কি কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি এবং শক্তি তৈরি হয়। এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবীর জন্য অনেক বেশি ক্ষতিকর। কি বললাম, এই কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবীর জন্য অনেক বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর, অনেক কারণ আছে। তার ভিতরে প্রথম কারণ যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে না, এরা আসলে কি করে, এরা আসলে পানির সাথে খুব সহজে বিক্রিয়া করতে পারে।
পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, H2CO3 তৈরি করে, যেটা আসলে এক ধরনের অ্যাসিড, যাকে কার্বনিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়? কার্বনিক অ্যাসিড বলা হয়। তার মানে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে H2CO3 তৈরি করে বা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এবং এই যে অ্যাসিড আছে, এই অ্যাসিড হচ্ছে কার সাথে মিশবে? বৃষ্টির সাথে মিশবে। মানে বৃষ্টির যে পানি আছে, এই বৃষ্টির পানির সাথে মিশবে, এবং বৃষ্টির পানির সাথে মিশলে সেটা কি হয়ে যায়? অ্যাসিড বৃষ্টি হয়ে যায়। তো এটা হচ্ছে কথাবার্তা। এরপরে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন ধরো এই যে যখন আমরা পোড়াবো এগুলা, তখন হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়? সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় কিসের জন্য? এই জ্বালানি পোড়ানোর জন্য। এই সালফার ডাইঅক্সাইড গ্যাস আবার অক্সিজেনের সাথে মিশে কি তৈরি করে? অক্সিজেনের সাথে মিশে তোমার সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করে। আমি কি বললাম? সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেনের সাথে মিশে কি তৈরি করবে? সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। আবার এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, একটা সেকেন্ড, আবার হচ্ছে দাঁড়াও একটা সেকেন্ড, আবার হচ্ছে এই যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আছে, বরাবর লিখি। আবার এই যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আছে, এরা কার সাথে বিক্রিয়া করে? এরা তোমার হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে। কি তৈরি করে? পানির সাথে বিক্রিয়া করে H2SO4 গ্যাস তৈরি করে, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা বলি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং এই অ্যাসিডও কি হয়? অ্যাসিডও সমান হচ্ছে বৃষ্টির পানির সাথে মেশে। তার মানে মোদ্দা কথা হচ্ছে, এই এসিড বৃষ্টির জন্য দায়ী কেন? এসিড বৃষ্টি কেন হয়? এসিড বৃষ্টি তখনই হয় যখন আমরা এই জ্বালানি পোড়াই। যখন আমরা কি করি? এই জ্বালানিগুলোকে হচ্ছে পোড়াই। মানে জ্বালানিগুলোকে পোড়াইয়ে কি পাই? রাসায়নিক শক্তি হচ্ছে আমরা পাই। তো কথা হচ্ছে অবশ্যই রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার করতে হবে বা ভাবনা চিন্তা করে ব্যবহার করতে হবে, নইলে আমাদের পরিবেশের অনেক বড় ক্ষতি হয় বা হচ্ছে বা হবে। এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে তোমার জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব। আমি একটু আগে কি বললাম? আমি একটু আগে বললাম জ্বালানি বলতে আমরা আসলে কি বুঝবো? ওই যে যাদেরকে আমরা জ্বালাবো, পোড়াবো, অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো। এখন এই জ্বালানি যদি বিশুদ্ধ না হয়, বা জ্বালানি যদি তোমার পিওর বা বিশুদ্ধ না হয়, তখন কি হবে? তখন হচ্ছে আরো অনেক বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস বলো, তারপরে তোমার হচ্ছে সরি, তারপর হচ্ছে তোমার সালফার ডাই অক্সাইড গ্যাস বলো, তারপর আরো বিভিন্ন ক্ষতিকর গ্যাস হচ্ছে তোমার তৈরি হবে। এবং এই গ্যাসগুলো আমাদের জন্য অনেক বেশি হুমকির কারণ হবে। তার মানে যখনই আমরা কোনো জ্বালানি পোড়াবো, তখনই অবশ্যই সেটাকে কি করে নিতে হবে? বিশুদ্ধ করে নিতে হবে। যেমন এখানে ঝামেলা, এই যে তোমাকে আমি কিন্তু একটু আগে বিষয়গুলো দেখাইছি। যেমন এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস কার সাথে বিক্রিয়া করবে? পানির সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করে? H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এরপর আমি আবার কি বলছিলাম? এই যে সালফার ডাই অক্সাইড গ্যাস আছে, ওরা কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে? SO3 বা সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করে। ভালো করে মনে রাখো। এই দুইটা হচ্ছে একটা বিক্রিয়া আর কি, দুইটা মিলে একটা বিক্রিয়া। এই সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে কখন? যখন আমরা জ্বালানিকে ভালো করে বিশুদ্ধ করব না। এই সালফার ডাই অক্সাইড গ্যাস কার সাথে বিক্রিয়া করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে? SO3 বা সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। আবার এই যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আছে, ওরা কার সাথে বিক্রিয়া করে? পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে, যা হচ্ছে অনেক বেশি ক্ষতিকর। আবার এই যে নাইট্রোজেন অক্সাইড আছে, এরা কার সাথে বিক্রিয়া করে? পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? HNO3 তৈরি করে, যাকে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিড বলা হয়, যা হচ্ছে আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং এই যে তোমার কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এরা মিলেই কি তৈরি করে? এরা মিলেই তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ হয়, বা অ্যাসিড বৃষ্টি তৈরি করে। তোমার কিন্তু এই বিক্রিয়াগুলো একটু মনে রাখা লাগবে, খুবই সহজ বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে হবে কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে হবে সালফার ট্রাই অক্সাইড, এদের সাথে বিক্রিয়া করে হবে এটা, এটার সাথে এটা, মানে জাস্ট সিম্পল একটা কথাবার্তা, এটা করলে বুঝতে পারবো। গেল এটা। এরপরে হচ্ছে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। আমরা একটু আগে কি পড়ে আসলাম? যে রাসায়নিক শক্তি ব্যবহার যদি বেশি বেশি করে করি, তাহলে অ্যাসিড বৃষ্টি হয়। তাইলে কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়, এবং আমাদের পরিবেশের হচ্ছে কি করে? অনেক বেশি ক্ষতি করে। আর নেতিবাচক মানে কি? নেতিবাচক মানে তো তোমার খারাপ। নেতিবাচক কথার অর্থ কি? নেতিবাচক কথার অর্থই হচ্ছে তোমার খারাপ। তো এখানে আসলে কি বলতেছে? এখানে বলতেছে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব বা হচ্ছে খারাপ প্রভাব কোথায়? আমাদের পরিবেশের উপরে। কার উপরে?
আমাদের পরিবেশের উপরে। তার মানে এখানে বোঝাতে চাইতেছে যে রাসায়নিক শক্তি ব্যবহার করলে কি কি খারাপ প্রভাব পড়ে আমাদের পরিবেশের উপরে। প্রথম কিন্তু আমরা দেখে আসছি এসিড বৃষ্টি হয়, এটা গেল 1 নাম্বার কথা। এবং এখানে 2 নাম্বার কথা যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার গ্রিন হাউস ইফেক্ট হয় বা গ্রিন হাউস প্রভাব হয়। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে কিছু গ্যাস আছে, কি বললাম, কিছু গ্যাস আছে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড গ্যাস, তারপরে H2O গ্যাস। H2 গ্যাস মানে বুঝো যে পানিটি বাষ্প আকারে আছে আর কি, H2O গ্যাস। এরকম কিছু গ্যাস আছে যারা কি করে, এই যে গ্যাসগুলো আছে না, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তারপরে জলীয় বাষ্প, এরা কি করে, এরা হচ্ছে তাপ ধরে রাখে। আমি কি বললাম, এরা হচ্ছে তোমার এই যে গ্যাসগুলো কি করতে পারে, তাপ ধরে রাখতে পারে। এবং এই গ্যাস যেহেতু তাপ তোমার ধরে রাখতেছে, এই তাপ ধরে রাখলে কি হয়, আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীর তাপমাত্রা তোমার বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? পৃথিবীর তাপমাত্রা তোমার বৃদ্ধি পাইতেছে বা বাড়তেছে। আর এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া কি, এটা কি তোমার কি বলা হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট বলা হচ্ছে। আর যে গ্যাসগুলা, এই কার্বন ডাই অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, তারপরে সিএফসি গ্যাস আছে মানে ক্লোরোফ্লোর কার্বন গ্যাস, এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোকে তোমার কি বলা হয়, যারা তোমার তাপ ধরে রাখে, মানে সোজা কথা, যে সমস্ত গ্যাস এরকম ভাবে তাপ ধরে রাখে, সেই সমস্ত গ্যাসকে কি বলা হয়, গ্রিন হাউস গ্যাস বলা হয়। কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস বলা হয়। সেটা তুমি বুঝতে পারছো? তাহলে গ্রিন হাউস ইফেক্ট আসলে কি, এখানে যে এই যে কিছু কিছু গ্যাস আছে, এই গ্যাসগুলো কি করে, তাপকে ধরে রাখে। আর তাপকে ধরে রাখলে কি হয়, তাপকে ধরে রাখলে আমার পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। তুমি এটা খেয়াল করো কিনা, যে আস্তে আস্তে কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে। যেমন এখন এই যে সময়টাতে কত বেশি গরম পড়তেছে, আগে কিন্তু এত বেশি গরম পড়তো না, এখন গ্রামে অনেক বেশি গরম পড়ে। এই গরম পড়ার কারণ কি? এই গরম পড়ার কারণ হচ্ছে এই গ্যাসগুলো। আর এই গ্যাসগুলো কখন তৈরি হয়? এই গ্যাসগুলো তৈরি হয় তখনই যখন আমরা কি করি, এই বেশি বেশি করে রাসায়নিক শক্তিকে ব্যবহার করি। তার মানে বুঝতেই পারতেছো, অবশ্যই করে রাসায়নিক শক্তি ব্যবহারের ক্ষতিকর দিক রয়েছে। তো এটা এখান থেকে এতটুকু বললেই হবে। এরপরে আসি এটা, ইথানল। ইথানল আসলে কি? ইথানল একটা জৈব যৌগ। ইথানল আসলে কি? ইথানল হচ্ছে একটা জৈব যৌগ, যাদেরকে কি করা যায়, যাদের কাছে তোমার জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তার মানে ইথানল আসলে কি? ইথানল কিছুই না, এটা হচ্ছে একটা জৈব যৌগ। আমরা একটু পরে পড়বো সামনের দিকে, সামনের চ্যাপ্টার আছে যেখানে আমরা জৈব যৌগ নিয়ে কথাবার্তা বলবো। তো ইথানল বা জৈব যৌগ একটা আছে, যাকে কি করা যাবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, এবং যার সংকেত হচ্ছে এটা। এটা হচ্ছে কার সংকেত? ইথানলের সংকেত। এখন এই যে ইথানলকে পোড়ালে কি তৈরি হয় না, এই ইথানলকে পোড়ালে তোমার কোনো খারাপ ক্ষতিকর প্রভাব তৈরি হয় না, কোনো মানে কোনো খারাপ নাই এটাকে পোড়াইলে। এটাকে পোড়াইলে কোনো খারাপ নাই। সেজন্য বিভিন্ন রকমের উন্নত যে দেশগুলো আছে না, এই উন্নত দেশে ওই যে তোমার পেট্রোল, তারপরে ডিজেল, তো এই সমস্ত পরিবর্তে এই সমস্তের সাথে কি ব্যবহার করা হইতেছে এখন, ইথানলও ব্যবহার করা হইতেছে। কেন? প্রশ্ন করো, কেন ইথানল ব্যবহার করতে হবে? ওই যে বললাম, ওই যে পেট্রোল, ডিজেল, এদেরকে পোড়ালে কি হয়, ক্ষতিকর গ্যাস তৈরি হয়। কিন্তু এই যে ইথানল আছে, এদেরকে পোড়ালে কোনো ক্ষতিকর গ্যাস তৈরি হয় না। সেজন্যই আমরা কি করব, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় বা করা উচিত। যেটা উন্নত দেশগুলো করতেছে, কিন্তু আমাদের দেশে এখন এটা তৈরি হচ্ছে না বা হয় না, বা এখন আমরা এটা ব্যবহার করতেছি না। ঠিক আছে, এই ক্লাসে হচ্ছে আমি এইটুকুই পড়ি, মানে মোটামুটি তোমাকে আমি কি করলাম, একটা ধারণা দিলাম। পরের ক্লাসে আমি চ্যাপ্টারটা কি করে দিব, চ্যাপ্টার তোমার হচ্ছে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে।